ঘটনা কদ্দূর কি? সবকিছু ক্লিয়ার থাকলেই ক্লিয়ার। লাইভে গেছে কিসে? ডান। দেখি আমার হাতে দেন তো কদ্দূর কি। এই তো চলে আসছে তো। আরে লাইটের দুরবস্থা কে? এত অন্ধকার লাগে কে? সবকিছু ঠিকঠাক শোনা যায়? দেখেন তো একটু সবকিছু ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা, একটু কমেন্ট করেন তো, কমেন্ট করেন। এটা একটু করে দেন তো। হুম হুম হ্যাঁ। সবকিছু ঠিকঠাক শোনা যায় কিনা একটু কমেন্ট করেন। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। আগে বলেন সবকিছু ঠিকঠাক শোনা যায় কিনা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার। সবকিছু ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করবেন। জি স্যার ক্লিয়ার। একটু অন্ধকার অন্ধকার তো লাগবেই গো, আমি তো নিজেই অন্ধকারে আছি। এখন আসলে কিছু করার নাই, মূল জায়গায় তো ক্লাস নিচ্ছি না, ক্লাস নিচ্ছি অন্য জায়গায়। অন্য জায়গায় তো আমি, তারপরও যতটুক দেখা যায় শোনা যায় অনেক। হুম লেখা বোঝা যাবে, ওইভাবে দিবেন। কমেন্ট কমেন্ট যে সবকিছু ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, অন্ধকার ছাড়া আর কোনো প্রবলেম হয় কিনা। এতদিন স্যার, থ্যাংক ইউ। একটু অন্ধকার, জি স্যার আমিও জানি একটু অন্ধকার। আসলে অন্য জায়গা থেকে ক্লাস নিচ্ছি তো, আর আমি এই বিষয়গুলোতে খুব এক্সপার্ট না, এ কারণেই যতটুক সাজানো গেছে আর কি। চোখ তো আমারই লাগে আসতেছে ইয়েতে, আলোতে। ওনারা অন্ধকার দেখতেছে, বাট আমি তো দেখতেছি অনেক আলো আমার সামনে। হুম এই পর্যন্ত ঠিক হয় না। আচ্ছা তাহলে ক্লাসে চলে যাই আমরা। আজকে আমাদের সম্ভবত 2 নাম্বার লেকচারের উপর ক্লাস। আবার ব্লার হয়ে যাচ্ছে মাঝে মাঝে। আজকে আমাদের 2 নাম্বার লেকচারের উপর ক্লাস। 2 নাম্বার লেকচার এর আগেও আপনারা ক্লাস করছেন, যারা ক্লাস করছেন তাদের না করলেও চলবে, আর যারা প্রথমবার তারা করতে পারেন। 2 নাম্বার লেকচারের উপর ক্লাস, সম্ভবত যেখানে বলা আছে মুঘল সাম্রাজ্য থেকে 1947 সাল পর্যন্ত। এই ক্লাস অফলাইনেও অনেক নিছি, অনলাইনেও অনেক নিছি। যারা মিস করছেন মূলত ক্লাসটা হচ্ছে তাদের জন্য। আজকে 2, এরপরে 3, তারপরে 4, 5, অর্থাৎ 2 থেকে 5 পর্যন্ত 4 দিন ক্লাস হবে আমাদের। 2, 3, 4, 5। তো যারা করছেন ভালো, আর যারা করেননি তারা প্রথমবার করে নিতে পারেন। ওকে। আচ্ছা একটু ঝাপসা লাগবেই,
একটু ঝাপসা লাগবেই, কারণ ওয়াইফাই এটা আপনার করতেছি না, ক্লাস নিচ্ছি না, ক্লাসটা নেটে নেওয়া হচ্ছে, গ্রামীণ জিপি নেট, একটু ঝাপসা লাগবেই। তো ঠিক আছে, দেখেন তো সব থেকে ভিডিওটাতে জানাচ্ছি। লেকচার টু, লেকচার টু, লেকচার টু শুরু হবে মুঘল সাম্রাজ্য থেকে। ঠিক আছে, শুরু হবে মুঘল সাম্রাজ্য থেকে, শুরু হবে আর কি। মুঘল সাম্রাজ্য থেকে আমরা যতদূর শেষ করতে পারি আজকে। আচ্ছা ঠিক আছে, আমরা জানি যে আপনার ভারতীয় উপমহাদেশের যে সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য যেটাকে আমরা বলি, সবচেয়ে বেশি দিন ধরে যে সাম্রাজ্যটা ছিল মূলত, সেটা হচ্ছে মুঘল সাম্রাজ্য। এই মুঘল সাম্রাজ্যটা আপনার সৃষ্টির সাথে, মুঘল সাম্রাজ্যটা শুরু হওয়ার সাথে একটা যুদ্ধ রিলেটেড। সে যুদ্ধের নাম কি? পানিপথের প্রথম যুদ্ধ। পানিপথের প্রথম যুদ্ধ, পানিপথের প্রথম যুদ্ধ। এই যুদ্ধটা হয় 1526 সালে। যে যুদ্ধে এক পাশে ছিল বাবর, অন্য পাশে ছিল ইব্রাহিম লোদি, তাই তো? এই যুদ্ধে বাবর জিতে যাবে, ইব্রাহিম লোদি হেরে যাবে। পানিপথের প্রথম যুদ্ধ, যুদ্ধটা হয় ভারতের হরিয়ানা রাজ্যে। ভারতের হরিয়ানা রাজ্যে এই যুদ্ধটা হয়। এই পানিপথ একটা জায়গার নাম। এই জায়গায় মোট 23টা যুদ্ধ হয়। মোট কয়টা যুদ্ধ হয়? 23টি যুদ্ধ হয়, যার ভিতরে তিনটা হচ্ছে উল্লেখযোগ্য। একটা হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ, আর একটা দ্বিতীয় যুদ্ধ, আর একটা তৃতীয় যুদ্ধ। ওগুলা লাগবে না আপাতত, পানিপথের প্রথম যুদ্ধটা জেনে নেন। এই যুদ্ধের মাধ্যমে 1526 সালে ভারতের নতুন একটা সাম্রাজ্যের সৃষ্টি হবে, যে সাম্রাজ্যটাকে আমরা বলবো কি? মুঘল সাম্রাজ্য। এই মুঘল সাম্রাজ্যে পত্তন করলেন বা সৃষ্টি করলেন কে? জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। কাকে পরাজিত করে? ইব্রাহিম লোদিকে পরাজিত করে। কত সালে? 1526 সালে। পানিপথ নামক জায়গাটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? হরিয়ানা রাজ্যে অবস্থিত। এই পানিপথের মোট প্রান্তরে মোট যুদ্ধ হয় কতটি? 23টি যুদ্ধ হয়। মোট 23টি যুদ্ধ হয়, পরীক্ষায় আসে এগুলা। পানিপথের প্রান্তরে মোট কতটি যুদ্ধ হয়? জিপির নোট ভালো হইলে খুবই ভালো। ডান দিকে লিখলে ভালো হয়। এখন কার ডান দিক? আমার ডান দিক? এইদিকে লিখবো? আচ্ছা ঠিক আছে, ওই দিকে লিখবো আমি। আচ্ছা, ডান দিকে লিখবো আমি। আচ্ছা, সমস্যা নেই। এতটুক যদি বুঝে থাকেন একটু কমেন্ট করবেন। এতটুক যদি বুঝে থাকেন, এতটুক বুঝলেই হবে। তাহলে আমরা বলবো যে ভারতে মুঘল সাম্রাজ্যের সূচনা হইল পানিপথের প্রান্তরে, পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে। যুদ্ধটা হবে 1526 সাল। এই যুদ্ধে বাবর পরাজিত করবে কাকে? ইব্রাহিম লোদিকে। বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করে ভারতে মুঘল সাম্রাজ্যের সূচনা করবে। আর এই পানিপথ নামক স্থানটি কোথায়? ভারতের হরিয়ানা রাজ্যে অবস্থিত। এই পানিপথ নামক প্রান্তরে মোট যুদ্ধ হয় কতটি? 23টি যুদ্ধ হয়। ওকে, মোট 23টি যুদ্ধ হয়। এখন ভারতে আমরা মুঘল সাম্রাজ্যের সূচনা করে দিলাম। মনে রাখবেন, মুঘল সম্রাট ছিল 17 জন। তার ভিতরে 17 জনকে আমরা পড়বো না, আমরা প্রথম দিকে 6 জনকে জানবো এবং লাস্টে একজন আছে, শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ। এই 7 জনকে পড়বো। মূলত বিভিন্ন পরীক্ষায় এই 7 জন মুঘল সম্রাট থেকেই প্রশ্ন আসে আর কি। মুঘল সাম্রাজ্য, প্রথমে যে লোকটার নাম জানবো আমরা, যে সম্রাটটার নাম জানবো, তার নাম কি? বাবর। ইনি হচ্ছেন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। ওনার পুরো নাম ছিল জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। এটা পরীক্ষায় আসে।
বাবরের পুরো নাম কি ছিল? জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। ওকে, মনে রাখবেন ইনি আত্মজীবনী লেখে একটা। মুঘল সম্রাটদের ভিতরে ইনি সর্বপ্রথম আত্মজীবনী লেখে, যার নাম হচ্ছে তুজুকি বাবর। এবং মনে রাখবেন ইনি জন্মগ্রহণ করে ফরগনায়। ইনি কোথায় জন্মগ্রহণ করেন? ফরগনায় জন্মগ্রহণ করে। এবং এই বাবর ভারতের উত্তরপ্রদেশ অযোধ্যায়, ভারতের অযোধ্যা, ভারতের অযোধ্যায় উনি বাবরি মসজিদ নির্মাণ করেন। ভারতের অযোধ্যায় 1528 থেকে 1530 সালের মধ্যে বাবরি মসজিদ নির্মাণ করেন। বাবরি মসজিদ নির্মাণ করেন। আমরা জানি যে বর্তমানে বাবরি মসজিদ একটা আলোচিত ইস্যু। এই বাবরি মসজিদের নির্মাতা কে ছিলেন? জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। বাবরি মসজিদ কোথায়? ভারতের অযোধ্যায়। যে বাবরি মসজিদ সর্বপ্রথম উগ্রবাদীদের দ্বারা আক্রান্ত হয় 1992 সালে। কত সাল? 1992 সালে এটা প্রথম উগ্রবাদীদের দ্বারা আক্রান্ত হয়। তাহলে আমরা আবার বলছি, ভারত মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, যিনি মুঘল সম্রাটদের ভিতরে সর্বপ্রথম আত্মজীবনী লেখে, যার নাম হচ্ছে তুজুকি বাবর, যিনি ফরগনায় জন্মগ্রহণ করেন। এবং এই বাবর ভারতের অযোধ্যায় 1528 থেকে 30 সালের মধ্যে একটা মসজিদ নির্মাণ করবেন, যে মসজিদের নাম কি? বাবরি মসজিদ, যেটা সর্বপ্রথম উগ্রপন্থীদের দ্বারা আক্রান্ত হয় বা আক্রমণের শিকার হয়। কত সাল? 1992 সাল। যদি বুঝে থাকেন একটু কমেন্ট করবেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা এবং আপনি বুঝতেছেন কিনা। বুঝলে একটু কমেন্ট করেন, বুঝলে একটু কমেন্ট করেন। 1538 বলি নাই, 1538 বলছি অন্যটা। 1538 বলা হয়েছে আপনার বাংলার নাম জান্নাতাবাদ দেয় বা গৌর জয় করে, এইরকম একটা টপিকসে 1538-এ বাবরি মসজিদ নির্মাণ এটা বলা হয়নি। আচ্ছা, স্ক্রিনশট নেবেন, নেন। এখন বলেন বুঝছেন কিনা। যদি বোঝেন তাহলে একটু কমেন্ট করবেন, বুঝলে একটু কমেন্ট করেন, বুঝলে একটু কমেন্ট করবেন। হ্যাঁ, তুজুকি বাবর লিখছি। গুড, বুঝলে খুবই ভালো, বুঝলে খুবই ভালো। তাহলে আমি এটা মুছে ফেললাম। জি জি জি, ওকে। এরপর আমরা বাবরের পরে যে সম্রাটের নাম জানবো, মুঘল সম্রাট, মুঘল দ্বিতীয় সম্রাট, নাম হচ্ছে হুমায়ুন। হুমায়ুন, ইনি থেকেও বিভিন্ন সময় চাকরির পরীক্ষাগুলোতে প্রশ্ন আসে। মনে রাখবেন এই মুঘল সম্রাট হুমায়ুন আপনার বাংলার নাম দেয় জান্নাতাবাদ। বাংলার নাম দেয় কি? জান্নাতাবাদ। বাংলার নাম দেন ইনি জান্নাতাবাদ, এটা পরীক্ষায় আসে। এবং এই মুঘল সম্রাট হুমায়ুন ইনি শেরশাহ নামক একজন আফগান শাসকের কাছে, শেরশাহ সাথে এই হুমায়ুনের দুইটা যুদ্ধ হয়। এই দুইটা যুদ্ধেই হুমায়ুন পরাজিত হয়। পরাজিত হওয়ার পরে হুমায়ুন দিল্লি থেকে বিতাড়িত হয়। দিল্লি থেকে উনি চলে যাবে। দিল্লির ক্ষমতায় বসবে কে? শেরশাহ। কেন? কারণ শেরশাহর সাথে হুমায়ুনের দুইটা যুদ্ধ হয়, যে দুইটা যুদ্ধের নাম আমরা জানি, চৌসার যুদ্ধ আর কনৌজের যুদ্ধ। এই দুইটা যুদ্ধে হুমায়ুন পরাজিত হবে কার কাছে? শেরশাহর কাছে। হুমায়ুন শেরশাহর কাছে পরাজিত হওয়ার পরে দিল্লি থেকে হুমায়ুন কি হবে? বিতাড়িত হবে, চলে যাবে পারস্যে। কোথায় চলে যাবে? পারস্যে চলে যাবে।
পারস্যে চলে যাবে, যার বর্তমান নাম আমরা কি জানি? ইরান। পারস্যের বর্তমান নাম কি? ইরান। উনি পারস্যে গিয়ে আশ্রয় নেবে, কার কাছে পরাজিত হয়ে? শেরশার কাছে পরাজিত হয়ে উনি পারস্যে গিয়ে আশ্রয় নেবে, এবং এরপর সেইখানে হুমায়ুন 15 বছর অবস্থান করবে। 15 বছর অবস্থান করবে। আপনার 1540-এ বিতাড়িত হবে। 1555-তে আবার হুমায়ুন এই পারস্যের সম্রাটের সহায়তায় দিল্লিতে পুনরুদ্ধার করবে। আবার মুঘল আপনার কি বলেন, মুঘল সাম্রাজ্যে আবার সে অধিষ্ঠিত হবে। সে আবার তার সিংহাসন পুনরুদ্ধার করবে। কত বছর পর? 15 বছর পর। তাহলে হুমায়ুন দিল্লি থেকে বিতাড়িত হয় কত সাল? 1540 সাল। সিংহাসন আবার উদ্ধার করে কত সাল? 1555 সাল। কার সহায়তায়? পারস্যের সম্রাটের সহায়তায়। হুমায়ুন কার কাছে পরাজিত হইল? শেরশার সাথে। শেরশার সাথে তার কয়টা যুদ্ধ হয়? 2টা যুদ্ধ। একটা হচ্ছে চৌসার যুদ্ধ, আর একটা হচ্ছে কনৌজের যুদ্ধ। এই 2টা যুদ্ধতেই পরাজিত হয়ে যাবে আমাদের হুমায়ুন। এরপর দিল্লি থেকে বিতাড়িত হয়ে পারস্যে আশ্রয় নেবে। সেখানে 15 বছর শরণার্থী রাজা হিসাবে আশ্রয় নেবে। এরপরে 15 বছর পর শেরশাহ কিছুদিন পরেই মারা যায় দিল্লি সিংহাসন গ্রহণ করার পর। শেরশাহ মারা যাওয়ার পরে তার উত্তরাধিকারীরা তেমন শক্তিশালী ছিল না, দুর্বল প্রকৃতির ছিল। তাদের কাছ থেকে হুমায়ুন 1555 সালে তার নিজের সিংহাসন, দিল্লি সিংহাসনটা কি করবে? আবার পুনরুদ্ধার করবে। অর্থাৎ মুঘল সম্রাট হুমায়ুন শাসনের মাঝখানে তার সিংহাসন হারায় ফেলে। কত সাল? 1555 সাল। ওকে, এটা একটু মনে রাখবেন, এটা পরীক্ষায় আসে, মূলত পরীক্ষায় আসে। বাংলাকে জান্নাতাবাদ উপাধি দেন কে? বাংলাকে জান্নাতাবাদ উপাধি দেন সম্রাট হুমায়ুন। এটা বোধহয় 40তম বিসিএস এর প্রশ্ন ছিল। হুমায়ুন দিল্লি থেকে বিতাড়িত হয়ে কোথায় আশ্রয় নেয়? পারস্যে আশ্রয় নেয়। হুমায়ুন কার কাছে পরাজিত হয়? শেরশার কাছে পরাজিত হয়। ওকে, এতটুকু যদি বুঝে থাকেন তাহলে একটু কমেন্ট করবেন। এতটুকু বুঝে থাকলে একটু কমেন্ট করবেন। বাবর আকবর হুমায়ুন না, বাবর হুমায়ুন আকবর। এত কথা লিখবো কিভাবে? আপনাকে এত কথা লিখতে হবে না, আপনি শুধু এত কথা শুনবেন। আপনাকে এত কথা কে লিখতে বলছে? এত কথা শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের শীট দেওয়া আছে আপনাদেরকে, শীটে সবকিছুই আছে। এরপরে পিডিএফ ও আছে আমার কাছে। পিডিএফটা ঢাকা না গিয়ে আপনাকে দেওয়া সম্ভব না, আমি এখন ঢাকার বাইরে। আশা করি ঢাকায় যাওয়ার পরে পিডিএফটা দেওয়া যাবে। তো যাই হোক, এটাও মুছে ফেললাম। আমরা এখন শেরশাহ সম্পর্কে কয়েকটা তথ্য জানবো। মনে রাখবেন, শেরশাহ কিন্তু মুঘল সম্রাট ছিল না, কিন্তু শেরশাহ কাকে পরাজিত করে? হুমায়ুনকে পরাজিত করে। হুমায়ুনকে পরাজিত করে শেরশাহ দিল্লির সিংহাসনে কিছুদিন বসে। ইনি দিল্লির সিংহাসনে শাসন করে 5 বছর। 1540 থেকে 1545 সাল পর্যন্ত ইনি দিল্লির সিংহাসনে রাজা বা সুলতান বা সম্রাট হিসেবে ছিলেন। বাট উনি কি সম্রাট না, উনি মুঘল সম্রাট না। কিন্তু মুঘল সম্রাট হুমায়ুনের কাছ থেকে উনি কি করেন? দিল্লির সিংহাসনটাকে দখল করে নেন। উনি 5 বছর যখন ক্ষমতায় ছিলেন, এই 5 বছরে ওনার কিছু অ্যাক্টিভিটিস আছে, কিছু কাজ আছে, যেগুলা বিভিন্ন সময় পরীক্ষায় আসে। যেমন উনি ভারতে দাম মুদ্রা চালু করেন, এটা পরীক্ষায় আসে। ভারতের দাম মুদ্রা কে চালু করেন? শেরশাহ চালু করেন। এছাড়া ইনি ভারতে ঘোড়ার ডাক প্রচলন করেন। ঘোড়ার ডাক, অর্থাৎ ভারতে একসময় চিঠি আদান প্রদান করা হতো পায়ে হেঁটে, ইনি সর্বপ্রথম ঘোড়ার মাধ্যমে চিঠি আদান প্রদানের ব্যবস্থা করে দেন। অর্থাৎ পিয়নদেরকে কি দেন? ঘোড়ার ব্যবস্থা করে দেন, যেটাকে আমরা কি বলবো? ঘোড়ার ডাক বলবো। তাহলে ভারতবর্ষে ঘোড়ার ডাক চালু করেন কে? সম্রাট শেরশাহ। উনি ঘোড়ার ডাক চালু করলেন। এছাড়া উনি পাট্টা প্রথা প্রচলন করেন। পাট্টা ও কবুলিয়াত, এগুলো জমি জমা আর চুক্তির সাথে রিলেটেড 2টা প্রথা। জাস্ট আপনি এতটুকুই জানেন, পাট্টা ও কবুলিয়াত প্রথা
চালু করেন ভারতে কে? শেরশাহ। এই দুইটা প্রথা কার সাথে রিলেটেড? চুক্তির সাথে রিলেটেড আর জমি জমার সাথে রিলেটেড। এছাড়া শেরশাহ আরেকটা কাজ করেন, যেটা হচ্ছেন উনি তৎকালীন সময় ভারতবর্ষের সবচেয়ে বড় রাস্তা, নাম হচ্ছে সড়ক ই আজম নির্মাণ করেন। সড়ক ই আজম নির্মাণ করেন, বিশাল আকৃতির একটা রাস্তা। এটাকে ইংরেজরা নাম দেয় গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। ইংরেজরা এটার নাম দেয় কি? গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। এই রোডটা বলা যায় সোনারগাঁ থেকে শুরু হয়েছিল, পরবর্তীতে এটাকে চট্টগ্রাম পর্যন্ত এক্সটেন্ড করা হয়। চট্টগ্রাম থেকে ভারতের আফগানিস্তানের কাবুল পর্যন্ত। অর্থাৎ এই সড়কটা 4টা দেশকে কভার করছে, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান আর আফগানিস্তান। এই 4টা দেশকে, 4টা দেশের ওপর দিয়ে কোন সড়ক? সড়ক ই আজম, যার ইংরেজরা কি নাম দেয়? গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। এই বিখ্যাত রোডটা কে নির্মাণ করেন? শেরশাহ, যিনি কি ছিলেন না মুঘল সম্রাট ছিলেন না, বাট মুঘল সম্রাটকে পরাজিত করে উনি কি হন? মুঘল সিংহাসনে বসেন, দিল্লির সিংহাসনে বসেন। আমি আবারও বলছি, মুঘল সম্রাট হুমায়ুনের কাছ থেকে ক্ষমতা গ্রহণ করবেন দুইটা যুদ্ধের মাধ্যমে, চৌসার আর কনৌজের যুদ্ধের মাধ্যমে। এরপরে হুমায়ুনকে আপনার দিল্লি থেকে বিতাড়িত করবেন। হুমায়ুন আশ্রয় নেবে পারস্যে, ভারতের ক্ষমতায় বসবেন শেরশাহ। উনি ক্ষমতায় থাকবেন 1540 থেকে 1545 সাল পর্যন্ত, 5 বছর ক্ষমতায় থাকবেন। এই 5 বছরে উনি ভারতে কিছু উল্লেখযোগ্য কাজ করে যাবেন, যেগুলো পরীক্ষায় আসে। যেমন উনি ভারতের দাম মুদ্রা চালু করবেন, ভারতে ঘোড়ার ডাক চালু করবেন, জমি জমা এবং চুক্তির সাথে রিলেটেড দুইটা প্রথা, পাট্টা ও কবুলিয়াত প্রথা উনি চালু করবেন ভারতে। এবং উনি ভারতবর্ষের সবচেয়ে বড় রাস্তাটা উনি নির্মাণ করবেন, সড়ক ই আজম, যে রাস্তাটা 4টা দেশকে কভার করে, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান। তখন রাস্তাটা নির্মাণ করা হয় সোনারগাঁ থেকে কাবুল পর্যন্ত। এরপরে সেটাকে এক্সটেন্ড করা হয় চট্টগ্রাম থেকে কাবুল পর্যন্ত, যেটাকে ইংরেজরা কি নাম দেয়? গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নাম দেয়। যদি এতটুকু বোঝেন তাহলে একটু কমেন্ট করবেন, আপনাদেরকে একটু কমেন্ট করব। দাম হচ্ছে এক ধরনের মুদ্রা, সম্ভবত ত্রাম্য মুদ্রা। সম্ভবত মুদ্রাটা তামার ছিল, মেবি, আই এম নট শিওর। হ্যাঁ, এতদিন ঘোড়ার ডাক বলতে ঘোড়া যেভাবে ডাকে সেটা বুঝতাম, ভালো জিনিস বুঝতেন। তার মানে ঘোড়া আগে ডাকতে পারতো না, শেরশাহ পিটায় ঘোড়ারে ডাকা শিখাইছে, তাই তো? না, ওটা বোঝা যাবে না। উনি মুঘল সম্রাট না হলেও উনি কি ছিলেন? মূলত উনি রাজা ছিলেন। উনি আফগান শাসক ছিলেন, যিনি কিছুদিনের জন্য মুঘল সাম্রাজ্যটা দখল করে রেখেছিলেন, দিল্লি সিংহাসন দখল করে রেখেছিলেন। বাট উনি মুঘল সম্রাট ছিলেন না, মুঘল সম্রাটদের সাম্রাজ্য দখল করে রেখেছিলেন। হ্যাঁ, ক্লিয়ার হইলে খুবই ভালো। জি স্যার, হ্যাঁ ক্লিয়ার হোক, আমিও চাই ক্লিয়ার হোক। বুঝলে খুবই ভালো। আচ্ছা, তাহলে আমরা অন্য জায়গায় যাব। খুব কঠিন কিছু না, সহজ, একটু মনোযোগ দিলেই হয়। মূলত এই জায়গায় সিকোয়েন্স ধরাটা টাফ। কেউ যদি একবার এটার সিকোয়েন্স ধরে ফেলতে পারে তাহলে তার জন্য আর কঠিন মনে হবে না। এরপর আমরা চলে যাব কোথায়? মুঘল সম্রাট বাবর হইল, হুমায়ুন হইল, এবার আমরা আকবরে চলে যাব। আকবর, মুঘল সম্রাট আকবরকে বলা হয় মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা। প্রকৃত প্রতিষ্ঠাতা, মনে রাখবেন, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর, বাট প্রকৃত প্রতিষ্ঠাতাকে আকবর। ইনি বিশেষভাবে উল্লেখযোগ্য, যেমন ইনি বাংলা নববর্ষ চালু করেন। ইনি বাংলা নববর্ষ চালু করেন, এটা পরীক্ষায় আসে। 1584 সালে চালু করেন, তবে সেটা হিসাব করা হয় 1556 সাল থেকে। বাংলা নববর্ষ চালু করেন সম্রাট আকবর। এছাড়া ইনি নতুন একটা ধর্ম চালু করেন, যে ধর্মের নাম হচ্ছে দিন ই ইলাহি। ইনি বিভিন্ন ধর্মের মূলনীতি নিয়ে নিজে একটা নতুন ধর্ম চালু করলেন, সে ধর্মের নাম কি? দিন ই ইলাহি। এই ধর্মটা চালু করেন উনি 1582 সালে, 82 সালে।
এই ধর্মটা প্রচলিত কোনো ধর্ম না, বাট প্রচলিত যে ধর্মগুলো আছে সেই ধর্মের সারাংশ, ধর্মের কিছু রুলস কে উনি একত্র করে বিভিন্ন ধর্মের নিজের মতো করে একটা ধর্ম তৈরি করলেন, যার নাম কি বললাম আমরা, দ্বীন-ই ইলাহি। এই ধর্মে কত সালে চালু হইলো? 1582 সালে চালু হয়। যার অনুসারী ছিল 18, মতান্তরে 19 জন। পরীক্ষায় এটা আসবে না, এটা জাস্ট জানার জন্য পরীক্ষায় আসে। আকবর প্রবর্তিত নতুন ধর্মের নাম কি? আকবর প্রবর্তিত নতুন ধর্মের নাম হচ্ছে দ্বীন-ই ইলাহি। ওকে। এরপরে আকবর ভারতে বহুকাল থেকে একটা প্রথা প্রচলিত ছিল, নাম হচ্ছে জিজিয়া কর। এই জিজিয়া করটাকে রহিত করবে কে? আকবর। জিজিয়া করটাকে কি, জিজিয়া কর কাকে বলা হয় মনে রাখবেন, কোন মুসলিম মুসলিম সাম্রাজ্যে বা মুসলিম শাসক রয়েছে এমন কোন অঞ্চলে বা দেশে যদি অমুসলিমরা বসবাস করে, তাহলে সেই অমুসলিমদেরকে সেই রাষ্ট্রে বসবাসের জন্য একটা কর দিতে হয়, যে করকে বলা হয় জিজিয়া কর। তো ভারতে দীর্ঘদিন ধরে মুসলমানরা শাসন করে আসতেছিল, এই জন্য মুসলমানরা ভারতে এই জিজিয়া কর চালু করে রাখছিল। সে আপনার সুলতানি আমলে বলেন, দিল্লি সালতানাতের সময় বলেন, এবং মুঘল সম্রাটদের সময়ও বলেন, আকবর এবং বাবর এবং হুমায়ুনের সময়ও আপনার এই জিজিয়া কর ছিল। অমুসলিমরা রাষ্ট্রকে বা সরকারকে একটা ট্যাক্স দিত অমুসলিম হিসেবে বসবাসের জন্য, যেটাকে আমরা কি বলছি, জিজিয়া কর। আকবর ক্ষমতায় এসে এই জিজিয়া করটাকে কি করে দেন? রহিত করে দেন। এটা পরীক্ষায় আসে। কোন মুঘল সম্রাট ভারতে জিজিয়া কর রহিত করেন? কোন মুঘল সম্রাট? মুঘল সম্রাট আকবর ভারতে জিজিয়া কর রহিত করেন। এবং মনে রাখবেন, আকবরের একজন সভাকবি ছিল, নাম হচ্ছে আবুল ফজল। আমার কি কল আসছে ভাই? কল আসছে? আকবরের একজন সভাকবি ছিল, কি নাম? আবুল ফজল। হ্যাঁ, আকবর মুসলিম থেকেও নিজে একটা ধর্ম চালু করছিলেন, দ্বীন-ই ইলাহি। এই ধর্মর আবার অনুসারীও কয়জন ছিল বললাম? 18-19 জন। মানে নিজে জাহান নামে তো যাবে যাবে, সাথে আরো 18-19 জনকে নিয়ে যাবে। ওর নিজের ধর্ম তৈরি করা লাগে আর কি। যাই হোক, আমরা কোথায় ছিলাম? এই আকবর এর সভাকবির নাম কি বললাম? আবুল ফজল। উনি রচনা করবেন আকবর নামা বা আইনি আকবরী নামক একটা গ্রন্থ রচনা করবেন উনি। আইনি আকবরী গ্রন্থ রচনা করলেন। এই গ্রন্থে এই আবুল ফজল সর্বপ্রথম দেশবাচক শব্দ হিসেবে বাংলা শব্দ ব্যবহার করেন। দেশবাচক শব্দ হিসাবে বাংলা শব্দ ব্যবহার করেন। বাংলা শব্দটি ব্যবহার করেন। বাপরে বাপ, আমি ক্লিয়ার করে দিচ্ছি এটা, মনে রাখবেন। বাংলা প্রথম দিকে দেশবাচক শব্দ হিসেবে ব্যবহার হয়নি, বাংলা ভাষাবাচক শব্দ হিসেবে ব্যবহার হয়েছে। কিন্তু আকবরের সভাকবি আবুল ফজল উনি গ্রন্থ লিখলেন আইনি আকবরী। সেই গ্রন্থে উনি সর্বপ্রথম বাংলা যে শুধু ভাষাবাচক শব্দ না, বাংলা দিয়ে দেশবাচক শব্দও ব্যবহার করা যায়, উনি এটা সর্বপ্রথম দেখাইলেন। কোন গ্রন্থে? আইনি আকবরী গ্রন্থে। এটা পরীক্ষায় আসে। বাংলাকে সর্বপ্রথম দেশবাচক শব্দ হিসেবে ব্যবহার করেন কে? কে করেন? আবুল ফজল। উনি কে ছিলেন? সম্রাট আকবরের সভাকবি। অথবা পরীক্ষায় আসে দেশবাচক শব্দ হিসেবে বাংলা সর্বপ্রথম ব্যবহার হয় কোন গ্রন্থে? কোন গ্রন্থে? আইনি আকবরী গ্রন্থে। আইনি আকবরী গ্রন্থে সর্বপ্রথম দেশবাচক শব্দ হিসেবে কি ব্যবহার হয়? বাংলা শব্দটি ব্যবহার হয়। ওকে, যদি বুঝে থাকেন একটু কমেন্ট করবেন, যদি বুঝে থাকেন কমেন্ট করবেন। আকবরের স্ত্রী কতজন ছিল এটা আমি জানি না, কারণ ওর কোনো বিয়েতে আমি কাজী হিসেবে ছিলাম না। আমি কি জানি ওর বউ কতজন ছিল? আর এগুলো কি ধরনের প্রশ্ন? রাজা বাদশাহ সম্রাট, তাদের একাধিক বউ থাকবে, এটাই স্বাভাবিক, তাই না? সে কি আমারে জিজ্ঞেস করে বিয়ে করছে? হ্যাঁ, বলতেই পারে। হ্যাঁ, এই তো, এটা এক্সামে আসবে না আকবরের কতজন স্ত্রী ছিল। আমি যা যা দেখাচ্ছি মূলত এগুলার ভিতরেই পরীক্ষায় আসে, এর বাইরেও পরীক্ষায় আসবে। এমন না যে আমি যা পড়াবো তাই পরীক্ষায় আসবে, কারণ প্রশ্নটা আমি করব না।
কিন্তু অভিজ্ঞতার আলোকে যে জিনিসগুলো থেকে প্রায় পরীক্ষায় আসে মূলত সে তথ্যগুলোই আপনাকে দেওয়া হয়। হ্যাঁ, তীর্থকর, উনি তীর্থকর চালু করেন নাকি রহিত করেন? রহিত করেন। হ্যাঁ, এতটুকু বুঝলেই হবে। বাংলা নববর্ষ 400 বছর আগে শুরু হইলো, আজকে 1427 বঙ্গাব্দ কেন? এটা বাংলা স্যারকে জিজ্ঞেস করেন, উনি আপনাকে বুঝিয়ে দিতে পারবে। জিজিয়া শব্দের কোনো অর্থ আছে কিনা আমি জানি না, তবে জিজিয়া কর মানে হচ্ছে অমুসলিমরা কোনো মুসলিম রাষ্ট্রে বসবাস করলে যে করটা দেয় সেই করকে বলা হয় জিজিয়া কর। এখন জিজিয়া শব্দটার আলাদা কোনো অর্থ আছে কিনা এটা আমি জানি না। জিজিয়া কর মানে কি? অমুসলিমরা মুসলিম দেশে বসবাস করলে যে করটা দেবে তার নিরাপত্তার জন্য সেটাকেই বলা হবে জিজিয়া কর। না, জন্মসাল এগুলা লাগবে না, এতগুলার জন্মসাল লাগবে না। জন্মসাল লাগবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, ওনারটা একটু ভালো করে পড়েন, আরো কিছু কবি সাহিত্যিকের। এ রাজা বাদশাদের জন্মসাল লাগবে না, রাজা বাদশাদের জন্মসাল লাগবে না। রাজা শশাঙ্কেরটা লাগে, মৃত্যু সালটা লাগে, কারণ ওনার মৃত্যুর মধ্যে দিয়ে তো বাংলায় মাৎসনাই পরিস্থিতির সৃষ্টি হয়, এই জন্য ওনার মৃত্যু সালটা লাগে। আর কারো এরকম জন্ম মৃত্যু রাজা বাদশাদের লাগে না। এরপর আমরা চলে যাব আকবরের পরে জাহাঙ্গীরে। সম্রাট জাহাঙ্গীরে চলে যাব আকবরের পরে। ইনার উল্লেখযোগ্য তেমন কোনো কাজ নাই পরীক্ষায় আসার মতো, তারপরে কয়েকটা জিনিস পরীক্ষায় আসে। যেমন মনে রাখবেন, মুঘল সাম্রাজ্য শুরু হইলো কোথায়? দিল্লিতে। দিল্লিতে মুঘল সাম্রাজ্য শুরু হইলো, বাবর, এরপর হুমায়ুন, আকবর, তারা সবাই চেষ্টা করছে আমাদের এই বাংলাটাকে মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করতে। বাট তারা এর জন্য প্রচেষ্টা চালাইলেও পুরোপুরি কেউ সফল হইতে পারে নাই। সম্রাট হুমায়ুনও না, সম্রাট আকবরও না, এরা দুই সম্রাটের কেউ পুরোপুরি সফল হইতে পারে নাই বাংলাকে মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে। কিন্তু এই সম্রাট জাহাঙ্গীরই সর্বপ্রথম সমগ্র বাংলাকে অন্তর্ভুক্ত করে ফেলবে। কিসের? মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করে ফেলবে। কেননা আপনার যখন দিল্লিতে মুঘলরা শাসন করে তখন বাংলায় শাসন করে 12 ভুইয়ারা। কারা? 12 ভুইয়ারা। 12 ভুইয়ারা বাংলায় শাসন করে। আমরা জানি এই 12 ভুইয়ারা আপনার স্বাধীন চেতা ছিল, এরা কারো অধীনস্থ হইতে চায় নাই। এই 12 ভুইয়াদের সাথে বিশেষ করে সম্রাট আকবরের যুদ্ধও হয়, কিন্তু সম্রাট এই 12 ভুইয়ারা সে যুদ্ধে পরাজিত হয় না এবং মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় না। আমরা জানি যে 12 ভুইয়াদের নেতা ছিল কে? ঈসা খাঁ। কিন্তু এই ঈসা খাঁ মারা যায়। ঈসা খাঁ মারা যাওয়ার পরে এই 12 ভুইয়াদের নেতা হয় মুসা খাঁ, ঈসা খাঁরই ছেলে। ইনি বাবার মতো ততটা শক্তিশালী শাসক ছিলেন না। মুসা খাঁ যখন 12 ভুইয়াদের নেতা, তখন ভারতে সম্রাট হবেন কে? মুঘল সম্রাট হবে জাহাঙ্গীর। এই মুঘল সম্রাট জাহাঙ্গীর উনিও চাইবেন তার বাপ দাদার মতো বাংলাকে মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করতে। এই জন্য বাংলায় একজন সুবেদার নিয়োগ করবেন, নাম হচ্ছে ইসলাম খান। ইসলাম খান আমরা নাম শুনছি। এই ইসলাম খান হচ্ছে কি? জাহাঙ্গীরের প্রতিনিধি, বাংলায় প্রতিনিধি। মনে রাখবেন, এই বাংলার নাম করা হয় সুবে বাংলা। বাংলার নাম কি দেওয়া হয়? সুবে বাংলা। কে দেয়? সম্রাট আকবর দেয়। সুবে শব্দের অর্থ হচ্ছে প্রদেশ, বাংলা প্রদেশ। তো এই সুবেতে যারা শাসনকর্তা থাকবে তাদেরকে বলা হবে সুবেদার। সম্রাট জাহাঙ্গীর বাংলাকে চাইলো পুরোপুরি মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করতে, এই জন্য একজন শক্তিশালী সুবেদার নিয়োগ দেবেন এই বাংলায়, যার নাম হবে কি? ইসলাম খান। যিনি যুদ্ধ করবেন কার সাথে? 12 ভুইয়াদের নেতার সাথে, মুসা খাঁর সাথে। মুসা খাঁ পরাজিত হয়ে যাবে কার কাছে? ইসলাম খানের কাছে পরাজিত হয়ে যাবে। ইসলাম খানের কাছে পরাজিত হওয়ার মাধ্যমেই 12 ভুইয়ারা বাংলাটা মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়ে যাবে পুরোপুরি।
তাহলে বাংলা মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় পুরোপুরি ভাবে কার আমলে? সম্রাট জাহাঙ্গীরের আমলে। এক্ষেত্রে সবচেয়ে অগ্রণী ভূমিকা কে পালন করলেন? মুঘল সাম্রাজ্যের প্রতিনিধি হয়ে ইসলাম খাঁ করলেন। মনে রাখবেন, ইসলাম খান বাংলাকে মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করার পর 1610 সালে ঢাকাকে রাজধানী হিসেবে ঘোষণা করে। তাহলে ঢাকাকে সর্বপ্রথম রাজধানী হিসেবে ডিক্লেয়ার করে কে? ইসলাম খান। কত সাল? 1610 সাল। এবং মনে রাখবেন, এই ইসলাম খান ঢাকার নামও রাখে জাহাঙ্গীরনগর। ঢাকার নাম কি রাখে? জাহাঙ্গীরনগর। আমরা জানি যে একসময় ঢাকার নাম ছিল জাহাঙ্গীরনগর। মূলত মুঘল সম্রাট জাহাঙ্গীরের নাম অনুযায়ী ঢাকার নাম দেয় জাহাঙ্গীরনগর। কে দেয়? ইসলাম খান দেয়। এবং এই ইসলাম খান এই দোলাই খাল বা ধোলাই খাল নির্মাণ করেন। আমরা এটাও জানি যে ঢাকার যে দোলাই খাল বলি বা ধোলাই খাল বলি, এটা খনন করেন কে? ইসলাম খান। ঢাকাকে সর্বপ্রথম রাজধানীর মর্যাদা কে দেয়? ইসলাম খান। কত সাল? 1610 সাল। ইসলাম খানের অবদান কি? ইনি মুঘল সাম্রাজ্যের প্রতিনিধি হিসেবে সর্বপ্রথম 12 ভূঁইয়াদেরকে চূড়ান্ত ভাবে পরাজিত করেন এবং বাংলাকে মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন এবং ঢাকাকে বাংলার কি করবেন? রাজধানী ঘোষণা করবেন। মনে রাখবেন, ঢাকা রাজধানীর মর্যাদা পায় 5 বার। কয়বার পায়? 5 বার পায়। ঢাকা রাজধানীর মর্যাদা পাবে 5 বার। প্রথম হচ্ছে কত সাল বললাম? 1610 সাল। এরপর হচ্ছে 1660 সাল। এরপর হচ্ছে 1905 সাল। এরপর হচ্ছে 1947 সাল। এরপর হচ্ছে 1971, 72। 71-এ ডিক্লার হয়, 72-এ সাংবিধানিক ভাবে হয়। এই দুইটা মিলে একটা 71, 72। যাই হোক, 71-এ ধরে নেন স্বাধীনতা কালে। তাহলে 1610, 1660, 1605, 1947, 1971, 72। 72টা সাংবিধানিক ভাবে হয়, কারণ আমরা জানি যে 1972 সালের 16ই ডিসেম্বর সংবিধান রচনা হয়, যে সংবিধানের 5 নং আর্টিকেলে ঢাকাকে রাজধানী হিসেবে ঘোষণা করা হয়। অর্থাৎ তাহলে ঢাকা রাজধানীর মর্যাদা পায় কতবার? 5 বার। কিন্তু যদি পরীক্ষায় আসে ঢাকা বাংলাদেশের রাজধানী হয় কয়বার? ঢাকা বাংলাদেশের রাজধানী হয় 1 বার, 1971 সাল। এর আগ পর্যন্ত বাংলাদেশ নামক কোনো দেশ ছিল না। এই জন্য বাংলাদেশের রাজধানী হবে ঢাকা 1 বার। আর ঢাকা মোট রাজধানীর মর্যাদা পাবে 5 বার। সর্বপ্রথম পাইল 1610 সালে। কার কারণে? ইসলাম খানের কারণে। ওকে, সম্রাট জাহাঙ্গীর, আমি আবারও বলছি, মুঘল সম্রাট জাহাঙ্গীর সর্বপ্রথম তার সুবেদার ইসলাম খানের মাধ্যমে বাংলাকে পুরোপুরি ভাবে মুঘল সাম্রাজ্যের বা দিল্লির অধীনস্থ করলো। কত সালে? 1609 সালে আর কি, যুদ্ধের মাধ্যমে ইসলাম মুসা খাঁকে পরাজিত করে। এরপরে 1610 সালে ঢাকাকে রাজধানীর মর্যাদা দেবে। এরপর ঢাকার নাম রাখবে জাহাঙ্গীরনগর এবং উনি কি করবেন? দোলাই খাল নির্মাণ করবেন। এটাই মূলত ছিল জাহাঙ্গীরের অ্যাক্টিভিটিস, যেটা পরীক্ষায় আসে। এছাড়া ইনি আরেকটা কাজ করেন যেটা পরীক্ষায় আসে, সেটা হচ্ছে এই সম্রাট জাহাঙ্গীর 1608 সালে ইংরেজদের ভারতবর্ষে ব্যবসার অনুমতি দেয়। ইংরেজদের ব্যবসার অনুমতি দেয়। বিশাল ভালো কাজ করে। মানে ভারতবর্ষের সবচেয়ে বড় ক্ষতিটা করতেছে কে দেখা যায়? জাহাঙ্গীর। কারণ ইংরেজদের ব্যবসা করার অনুমতি কে দেয়? আপনার জাহাঙ্গীর দেয়। পরীক্ষায় আসে ইংরেজরা বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার আমলে বাংলায় আগমন করেন, সরি ভারতবর্ষে আগমন করেন? কার আমলে? সম্রাট জাহাঙ্গীরের আমলে। অথবা কোন সম্রাটের কাছ থেকে ইংরেজরা ভারতবর্ষে ব্যবসার অনুমতি নেন? কার কাছ থেকে? জাহাঙ্গীরের কাছ থেকে। কত সাল? 1608 সাল। ওকে, যাই হোক, এতটুকু যদি বুঝে থাকেন তাহলে একটু কমেন্ট করবেন বুঝছেন কিনা। বুঝলে কমেন্ট করেন। জাহাঙ্গীরনগর কবে করা হয় এটা আমি জানি না, কবে করা হয় না জান। ইহর প্রেক্ষাপট বলার দরকার নেই, জাস্ট আপনি কয়বার হয় সালগুলো জেনে নেন। এগুলো প্রেক্ষাপট এখন লাগবে না, রিটেনে লাগবে। রিটেনে যখন করবেন তখন, আগে তো প্রিলি শেষ করেন, দেখা যাবে। তাছাড়া হ্যাঁ, জাহাঙ্গীর কি করলো? সব তো ইসলাম খান করলো। জাহাঙ্গীর কি করলো? ইসলাম খানের মতো একজন স্টুডেন্ট, একজন শক্তিশালী নেতাকে নির্বাচন করছে কে? জাহাঙ্গীর। তাহলে মূল কাজ তো জাহাঙ্গীরেরই। জাহাঙ্গীর তো বাংলা ইসলাম খান বাদ দিয়ে অন্য কাউকেও পাঠাইতে পারতো, সে তো আর সফল হইতে পারতো না। সফল কে?
জাহাঙ্গীরি, জি বুঝলে খুবই ভালো। বোঝা উচিত। সুবে বাংলা নাম দেন সম্রাট আকবর। বাংলাকে সর্বপ্রথম প্রদেশের মর্যাদা দেন, প্রদেশ ভিত্তিক ভাগ করার চিন্তা করেন বা বাংলাকে প্রাদেশিক মর্যাদা দেন সম্রাট আকবর। এই জন্য 1575 সালে বাংলার নাম দেন উনি সুবে বাংলা। সম্রাট জাহাঙ্গীরের পরে আমরা যাকে পড়বো তার নাম হচ্ছেন শাহজাহান। এনার সম্পর্কে দুই একটা তথ্য পরীক্ষায় আসে। শাহজাহান, মনে রাখবেন এনাকে বলা হয় প্রিন্স অফ বিল্ডার। এনাকে কি বলা হয়? প্রিন্স অফ বিল্ডার, স্থাপত্যের বরপুত্র বলা হয়। কারণ আমরা জানি ভারতবর্ষের যত নান্দনিক সৃষ্টি তার অধিকাংশই সৃষ্টি করেছেন কে বা নির্মাণ কে করেছেন? সম্রাট জাহাঙ্গীর, শাহজাহান। এই জন্য তাকে প্রিন্স অফ বিল্ডার বলা হয়। মূলত আমরা কি জানি, উনি তাজমহল নির্মাণ করেন, তাই না? তাজমহল নির্মাণ করেন, যেটা 1632 থেকে 1653 সাল পর্যন্ত নির্মাণ করতে যা সময় লাগে। এরপরে লাল কেল্লা নির্মাণ করেন। লাল কেল্লা, এই লাল কেল্লা হচ্ছে দিল্লিতে। কোথায়? দিল্লিতে। এরপর উনি ময়ূর সিংহাসন নির্মাণ করেন। ময়ূর সিংহাসন নির্মাণ করেন। কে করেন এসব? সব করেন আমাদের শাহজাহান। যদি বলে লাল কেল্লা কোথায় অবস্থিত তাহলে হবে দিল্লি, আর যদি বলে লালবাগ কেল্লা কোথায় তাহলে হবে পুরান ঢাকা। একটা লাল কেল্লা আর একটা হচ্ছে লালবাগ কেল্লা, বাগ আসলেই এটা হবে কোথায়? ঢাকাতে বা পুরান ঢাকা। ওকে, খেয়াল করবেন লাল কেল্লা না লালবাগ কেল্লা। তো যাই হোক, এই তিনটা বিশেষ করে তার যতগুলো স্থাপত্য আছে তার ভিতরে এই তিনটা হচ্ছে সবচেয়ে সুন্দর। আমরা তো তাজমহলের জানি, যেটা পৃথিবীর 7টা আশ্চর্য জনগিরিশের ভিতরে একটা। লালকেল্লা কোথায় অবস্থিত এটাই পরীক্ষায় আসে। আর ময়ূর সিংহাসন নিয়ে দুই একটা তথ্য পরীক্ষায় আসে। সেটা হচ্ছে, মনে রাখবেন এই ময়ূর সিংহাসন শাহজাহান নির্মাণ করবে, বাট 1739 সালে এই ময়ূর সিংহাসনটাকে লুট করে নিয়ে যাবে ভারত থেকে। ভারত থেকে লুট করে নিয়ে যাবে কে? পারস্যের নাদির শাহ। পারস্য বা ইরান, ইরানের নাদির শাহ ভারত থেকে ময়ূর সিংহাসন লুট করবে। কত সাল? 1739 সাল। এটা পরীক্ষায় আসে যে কোন সম্রাট ভারত থেকে ময়ূর সিংহাসন নিয়ে যায়। কে নিয়ে যায়? নাদির শাহ। অথবা পরীক্ষায় আসে ভারত থেকে নাদির শাহ ময়ূর সিংহাসন নিয়ে যায় কত সাল? 1739 সাল। তাহলে পরীক্ষায় যদি আসে কোন মুঘল সম্রাটকে প্রিন্স অফ বিল্ডার বলা হয় স্থাপত্যের জন্য? কাকে? শাহজাহানকে। তাজমহল নির্মাণ করা হয় কত সাল থেকে কত সাল? 1632 থেকে 1653। এটা কোথায় অবস্থিত? আমরা জানি এটা আগ্রায় অবস্থিত। আর কোন নদীর তীরে? যমুনা নদীর তীরে। অবশ্যই বাংলাদেশের যমুনা না, বাংলাদেশেও একটা যমুনা নদী আছে, ভারতেও একটা যমুনা নদী আছে। মনে রাখবেন বাংলাদেশের যমুনা নদী হচ্ছে জামালপুর থেকে রাজবাড়ী পর্যন্ত মাত্র 90 কিলোমিটার। আর ভারতে আরেকটা যমুনা আছে। ওকে, সেই যমুনা নদীর তীরে। এছাড়া উনি লাল কেল্লা নির্মাণ করেন, যেটা অবস্থান কোথায়? দিল্লিতে। এছাড়া উনি আরেকটা জিনিস নির্মাণ করেন, সেটার নাম কি? ময়ূর সিংহাসন। যে ময়ূর সিংহাসন পরবর্তীতে 1739 সালে পারস্যের নাদির শাহ ভারত থেকে নিয়ে চলে যায়। ওকে, আশা করি বুঝতে পারছেন। বুঝলে একটু মাঝে মাঝে কমেন্ট করবেন। বুঝলে একটু মাঝে মাঝে কমেন্ট করবেন। লাইটিং ব্যবস্থা খুব ভালো না, এটা আমি নিজেও জানি। একটু কষ্ট করতেই হবে আপনাদের, যতটুকু বোঝা যায়। দুদিন পরে লাইটিং ব্যবস্থা ঠিক হয়ে যাবে, চিন্তা করতে হবে না। এরপরে আমরা আওরঙ্গজেবে চলে যাব। আওরঙ্গজেব, তিনি আরেকজন মুঘল সম্রাট। আওরঙ্গজেব, ইনি সম্পর্কে তেমন কোনো তথ্য চাকরির পরীক্ষাগুলোতে আসতে দেখি না। দুইটা তথ্য পরীক্ষায় আসে। ইনি অনেক ধার্মিক ছিলেন, এই জন্য ইনাকে বলা হয় জিন্দা পীর। একটা চাকরির পরীক্ষায় প্রশ্ন ছিল কোন মুঘল সম্রাট জিন্দা পীর নামে পরিচিত? কে?
সম্রাট আওরঙ্গজেব, এবং ইনি বাদশাহ আলমগীর নামে পরিচিত। তিনি বাদশাহ আলমগীর নামে পরিচিত। যেমন আমরা ছোটবেলায় একটা কবিতা পড়ছিলাম না, শিক্ষাগুরুর মর্যাদা, যেখানে একজন রাজার ছেলে টিচারকে পায়ে পানি দিয়ে দিচ্ছে। তো যাই হোক, সেই শিক্ষাগুরুর মর্যাদা কবিতাতে একজন রাজার নাম উল্লেখ করা হয়। সে রাজাকে কি নামে উল্লেখ করা হয়? বাদশাহ আলমগীর নামে উল্লেখ করা হয়। মনে রাখবেন, সে বাদশাহ আলমগীরই ছিল, এই আওরঙ্গজেব। এবং ছোটবেলায় যে শিক্ষাগুরুর মর্যাদা কবিতাটা পড়ছিলেন, ওটা সত্য ঘটনা ছিল। সত্য ঘটনা, যেখানে রাজাটাকে আমরা কি বলতেছি, বা সম্রাটটাকে বাদশাহ আলমগীর। পরীক্ষায় আসে কোন মুঘল সম্রাট বাদশাহ আলমগীর নামে পরিচিত, কোন মুঘল সম্রাট? আওরঙ্গজেব। অথবা কোন মুঘল সম্রাট জিন্দাপীর নামে পরিচিত, কে? আওরঙ্গজেব। আর তেমন কোনো তথ্য আওরঙ্গজেব সম্পর্কে আসে না। আমরা মুঘল সাম্রাজ্য শেষ করব না, আমরা মুঘল সাম্রাজ্য শেষ করব একটু পরে। তার আগে আমরা শুরু করব এবার ইংরেজ শাসন। ইংরেজ শাসন, ইংরেজ শাসন, ইংরেজ শাসন। কারণ যখন ইংরেজরা ভারতে আসবে তখন মুঘলরা থাকবে। এবং মনে রাখবেন, ভারতবর্ষে এই মুঘল সম্রাটদের অনুমতি নিয়েই ইংরেজরা ভারতে আসবে, ব্যবসা করবে, এবং পরবর্তীতে এই ইংরেজরাই এই মুঘল সাম্রাজ্যের পতন ঘটাবে। অর্থাৎ যাদের কাছে এসে আশ্রয় নিল তাদেরকেই পরবর্তীতে পতন ঘটাবে, কারা? ইংরেজরা। এজন্য মুঘল সাম্রাজ্য এখন আমরা শেষ করব না, পরে করব। তার আগে ইংরেজ শাসন সম্পর্কে জানবো। মনে রাখবেন, ইংরেজ আমলটাকে আমরা সাল অনুযায়ী পড়বো, সিকোয়েন্সিয়ালি পড়বো। কোন সম্রাট সিঁড়ি থেকে পড়ে গেছিল? সম্রাট হুমায়ুন সিঁড়ি থেকে পড়ে গেছিল। বুঝি নাই কি? আচ্ছা, হুমায়ুন, হুমায়ুন। এবার আমরা ইংরেজ আমলটা পড়বো, এটা অনেক ইম্পর্টেন্ট। পরীক্ষায় প্রশ্নটা এখান থেকে অনেক আসে। ইংরেজ শাসন আমল থেকে বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন আসে। এটা আমরা সিকোয়েন্সিয়ালি পড়বো, সাল অনুযায়ী পড়বো। ওকে, প্রথমে পড়বো হচ্ছে 1600 সাল। কি ছিল এই 1600 সালে? ইংরেজদের সাথে এই 1600 সালের সম্পর্ক কি? মনে রাখবেন, 1600 সালে 218 জন বণিক নিয়ে 218 জন বণিক নিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়। তাহলে যদি পরীক্ষায় আসে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে গঠিত হয়? 1600 সালে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় কতজন বণিক নিয়ে? 218 জন বণিক নিয়ে 1600 সালে গঠন হবে। এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হইল কেন? ভারতবর্ষে ব্যবসার উদ্দেশ্যে। তখন ব্রিটেনের রানী ছিলেন কে? এলিজাবেথ, তাই না? এই এলিজাবেথের কাছ থেকে এনারা কি নেবেন? অনুমতি নেবেন যে তারা আপনার ব্রিটিশ টেরিটরির বাইরে গিয়ে কি করবে? ব্যবসা করবে। এই জন্য তারা ভারতে আসবে, ভারতে আসবেন ব্যবসা করার উদ্দেশ্যে। তার আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন হবে কত সাল? 1600 সাল। কতজন নিয়ে? 218 জন নিয়ে। এরপর হচ্ছে 1600 সালের পরে হচ্ছে 1608 সাল, কিছুক্ষণ আগেই বলছিলাম। এই 1608 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি, এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি নাম হচ্ছে ক্যাপ্টেন হকিংস। কি নাম? ক্যাপ্টেন হকিংস। ইনি সম্রাট জাহাঙ্গীরের দরবারে আসবে। কার দরবারে আসবে? কিছুক্ষণ আগে বলছিলাম না আমরা, সম্রাট জাহাঙ্গীরের দরবারে আসবে। কত সাল? 1608 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি ক্যাপ্টেন হকিংস জাহাঙ্গীরের দরবারে আসবে এবং ব্যবসার অনুমতি চাবে, আর ব্যবসার অনুমতি দিয়েও দেবে। কে দিয়ে দেবে? সম্রাট জাহাঙ্গীর। তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হইল কত সাল? 1600 সাল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে আসলো কত সাল? 1608 সাল।
কার দরবারে আসলো 1608 সালে? জাহাঙ্গীরের দরবারে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষ থেকে ভারতবর্ষে কে আগমন করলো? ক্যাপ্টেন হকিন্স আগমন করলো। উদ্দেশ্য কি? এই ভারতবর্ষে তারা ব্যবসা করবে, তার জন্য অনুমতি লাগবে। কার কাছ থেকে অনুমতি নেবে? কার কাছ থেকে? আচ্ছা, লেখাগুলো বড় করে লিখতেছি। অনুমতি নেবে সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে। সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে তারা অনুমতি নেবে। তারা ব্যবসার অনুমতি নিয়ে নিল। এরপরে খেয়াল করবেন, 1612 সালে কি করবে? তারা তো 1608 সালে, প্রথমে 1600 সালে গঠন হইল, এরপরে 1608 সালে ভারতবর্ষে আসলো। এবার 1612 সালে তারা কি করবে? ব্যবসা পরিচালনার জন্য ভারতের গুজরাটের সুরাট নামক একটা জায়গা, সেই সুরাটে কুঠি নির্মাণ করবে। ব্যবসা পরিচালনার জন্য কুঠি নির্মাণ করবে। পরীক্ষায় আসে, ভারতে ইংরেজরা সর্বপ্রথম কোথায় কুঠি নির্মাণ করে? কোথায়? সুরাটে। কত সাল? 1612 সালে। ওকে, সুরাটে নির্মাণ করবে। আমি আবারও বলছি, ইংরেজরা, ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন হইলো 1600 সাল, 218 জন বণিক নিয়ে। এরপরে ভারতে আগমন করলো 1608 সাল, জাহাঙ্গীরের কাছ থেকে ব্যবসার অনুমতি নিল, এবং 1612 সালে তারা কি করলো? সুরাটে তারা কুঠি নির্মাণ করলো। ওকে, সর্বপ্রথম সুরাটে কুঠি নির্মাণ করে। এরপর হচ্ছে 1690 সাল। এই 1690 সালে কি হবে? ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন প্রতিনিধি, নাম হচ্ছে জব চার্নো। জব চার্নো, এই ব্যক্তি 3টা গ্রাম কিনে নেবে। সেই 3টি গ্রাম নিয়ে উনি, জব চার্নক 3টি গ্রাম নিয়ে কলকাতা নগরী সৃষ্টি করবে। কলকাতা নগরী নির্মাণ করবে। ওকে, তাহলে কলকাতা নগরীর পত্তন করে বা নির্মাণ করে কে? পত্তন করে বা নির্মাণ করে হচ্ছে জব চার্নক। কয়টা গ্রাম নিয়ে কলকাতা নগরী সৃষ্টি হয় প্রাথমিকভাবে? 3টা গ্রাম। তাহলে কি পড়ে গেছে না? তাহলে কলকাতা নগরী, কলকাতা নগরী কবে সৃষ্টি হইল? 1690 সালে। কে সৃষ্টি করলো? ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি জব চার্নক। কয়টা গ্রাম নিয়ে? 3টা গ্রাম নিয়ে। ওকে, তাহলে আমি সাল পাইলাম এই জায়গায় কয়টা? ইংরেজদের সাথে 4টা। 1600 সাল ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন, 1608 সাল ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমন, 1612 সাল ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম কুঠি নির্মাণ, 1690 সাল কলকাতা নগরীর প্রথম নির্মাণ বা কলকাতা নগরী সৃষ্টি কে করবে? জব চার্নক করবে। কত সাল? 1690 সাল। এরপর আমরা চলে যাব 1698 1700 সাল। এই 2 বছর কি হয়? তার আগে বলেন তো, আমি যে পড়াচ্ছি আপনারা কি বোঝেন না? বোঝেন না? হ্যাঁ, পারমিশন নেয়, বিজনেসের পারমিশন নয়। জব চার্নক ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন প্রতিনিধি। আচ্ছা, একটু কমেন্ট করেন তো আপনারা বোঝেন কিনা। গ্রাম 3টা কি কি? গ্রাম 3টার নাম জানার দরকার নাই। একটার নাম বোধহয় গোবিন্দপুর, আর একটা নাম হচ্ছে সুতানোটি, আর একটা নাম কলকাতা। এই 3টা মিলেই হয় কলকাতা। এই গ্রাম 3টা দরকার নাই। হ্যাঁ, এতক্ষণ যা পড়াচ্ছি বোঝেন কিনা? হ্যাঁ, যে কলকাতা, সুতানোটি, গোবিন্দপুর। জি, আরে সেটা ভুল না, সেটা হয়তো তথ্য একটু মিসিং আছে কিছু এদিক সেদিক, সেটা ভুল হয় না। 2-একটা প্রিন্টিং মিস্টেক সব জায়গায় থাকবে। শিট কি আর আল কোরআন যে 100% পারফেক্ট হবে? সব জায়গায় কিছু না কিছু ভুল থাকবে, অ্যাকসেপ্ট আল কোরআন। সব জায়গায় কিছু না কিছু কি থাকবে? একটু একটু ভুল থাকবেই।
1698 থেকে 1700 সাল। এই 1698 থেকে 1700 সালে কি ঘটনা ঘটে? কলকাতা নগরী তো সৃষ্টি হয়ে গেছে, তাই তো? সেই কলকাতায় এবার ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করা হবে। ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করা হবে। যদিও ফোর্ট মানে নিজেই দুর্গ, ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করা হয় কত সাল? 1698 থেকে 1700 সাল। কোথায়? কলকাতায়। বাংলা সাহিত্যের সাথে এই ফোর্ট উইলিয়াম দুর্গ বা ফোর্ট উইলিয়াম কলেজের একটা কি ছিল, সম্পর্ক ছিল, তাই না? তো সেই ফোর্ট উইলিয়াম দুর্গ কত সালে নির্মিত হয়? 1698 থেকে 1700 সাল। কোথায়? কলকাতায়। এরপরে চলে যাব আমরা 1757 সাল। আমরা জানি যে 1757 সালের কি ঘটনা ঘটে। 1757 সালের ঘটনাটা হচ্ছে পলাশী যুদ্ধ, তাই তো? পলাশী যুদ্ধ। পলাশী যুদ্ধ মনে রাখবেন। এই যুদ্ধে এক পাশে অবস্থান নেবে কে? ইংরেজরা। আরেক পাশে অবস্থান নেবে আমাদের বাংলার শেষ স্বাধীন নবাব কে? সিরাজদৌলা। এই ঘটনা আমরা জানি, যেখানে সিরাজদৌলা পরাজিত হবে কার কাছে? সিরাজদৌলা পরাজিত হবে ইংরেজদের কাছে। মনে রাখবেন, সিরাজদৌলা কিন্তু বাংলার শেষ নবাব না, বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌলা। সিরাজদৌলার পরেও বাংলার নবাব ছিল, যেমন সিরাজদৌলার পরেই ইংরেজরা বাংলার নবাব হিসেবে নিয়োগ দেয়। বা বাংলার নবাব কে ছিল সিরাজদৌলার পরপর? মীর জাফর ছিল, তারপরে মীর কাসিম ছিল, এরপরে আবার মীর জাফর হয়। অর্থাৎ বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌলা, বাট উনি শেষ নবাব না। এই 1757 সালে মনে রাখবেন বাংলায় নবাবী আমল চালু হয়। বাংলায় নবাবী আমল চালু হয় 1700 কত সাল? 1717 সালে বাংলায় নবাবী আমল চালু হয় 1717 সালে। এরপরে 5 জন স্বাধীন নবাব ছিলেন। 5 জন স্বাধীন নবাব ছিল। মুর্শিদ কুলি খান, তাই না? নাম শুনছি না? সরফরাজ খান, এরপরে আলীবর্দী খান, সিরাজদৌলা, মাঝখানে আরেকজন ছিল। যাই হোক, এই 1717 সালে বাংলায় নবাবী স্বাধীন নবাবী আমল চালু হয়। আর 1757 সালে সেই স্বাধীন নবাবী আমল শেষ হয়। এরপরে নবাবী আমল থাকে, বাট তারা কি ছিল না? নবাবরা স্বাধীন ছিল না। তাহলে বাংলা পরাধীন হয়ে গেল কত সাল? 1757 সাল। কোন যুদ্ধের মাধ্যমে? পলাশী যুদ্ধের মাধ্যমে। খেয়াল করবেন, ইংরেজরা এবার এই এলাকায় তারা শাসন কি করবে? শাসন বিস্তার করবে বাংলা, বিহার, উড়িষ্যায়। বাট তারা চাইলেই এই এলাকায় শাসন বিস্তার করতে পারে না। মনে রাখবেন, তখনও ভারতবর্ষের অধিকাংশ জায়গা মুঘল সাম্রাজ্যের অধীনস্থ। এই সময়ও 1757 সালেও মুঘল সম্রাটরা আছে, মুঘল সাম্রাজ্য আছে এ ভারতবর্ষের ত্রাণকর্তা হিসেবে। বাট তারা দুর্বল। 1757 সালের দিকে মুঘল সম্রাটরা অনেক দুর্বল হয়ে গেছে, কিন্তু তারপরেও ভারতবর্ষের সবকিছুর মালিককে আপনার এই মুঘল সম্রাটরা। পলাশী যুদ্ধের মাধ্যমে এই অঞ্চলটাকে জয় করবে কারা? ইংরেজরা। কিন্তু এই জয় মানে কিন্তু এই ভূমির মালিক ইংরেজরা হবে না। ইংরেজরা কি করবে? এই অঞ্চল জয় করার পরে, জয় বলতে এই অঞ্চলকে সিরাজদৌলাকে পরাজিত করার পরে তারা মুঘল সম্রাটের কাছে যাবে এবং মুঘল সম্রাটকে বলবে যে এই এলাকাটা তো দীর্ঘদিন বাংলার জমিদারদের অধীনে ছিল। আমরা, মনে রাখবেন, এই নবাব সিরাজদৌলা কিন্তু মুঘল সম্রাটকে ট্যাক্স দেয়নি। স্বাভাবিকভাবেই মুঘল সম্রাটরা তখন বাংলার এই নবাবী শাসনের উপর খুশি ছিল না। কিন্তু ইংরেজরা কি করলো? এই স্বাধীন নবাবী আমলকে ভ্যানিশ করে দিল। স্বাভাবিকভাবেই মুঘল সম্রাটরা খুশি হবে যে এই বাংলা, বিহার, উড়িষ্যা থেকে দীর্ঘদিন আমরা ট্যাক্স পাই না, এখন এই এলাকায় স্বাধীন নবাবী আমল শেষ হয়ে গেছে, অঞ্চলটা ইংরেজরা নিয়ে নিছে, স্বাধীন নবাবী আমল ভ্যানিশ করে দিছে ইংরেজরা। সুতরাং এই এলাকা থেকে এখন আবার কি পাবো? আমরা ট্যাক্স পাবো। ইংরেজরা যাবে মুঘল সম্রাটদের কাছে, যাওয়ার পরে বলবে যে বাংলা, বিহার, উড়িষ্যা দীর্ঘদিন আপনাদের কি দেয় নাই? ট্যাক্স দেয় নাই, এখন ওই এলাকা আমরা শাসন করব, আপনাকে ট্যাক্স দেব। স্বাভাবিকভাবেই ইংরেজদের ওপর মুঘল সম্রাটরা খুশি হবে। যে অঞ্চলে আগে বাংলার শাসকরা শাসন করে ট্যাক্স দিত না, সে অঞ্চলে এবার ইংরেজরা শাসন করে কাকে ট্যাক্স দেবে? মুঘল সম্রাটকে ট্যাক্স দেবে। ওকে, আপাতত এতটুকু জানেন তো। ট্যাক্স দেবে এই অঞ্চলের জন্য কাকে? মুঘল সম্রাটকে। এর বিনিময়ে ইংরেজরা
এই অঞ্চলের একটা ক্ষমতাও নিয়ে নেবে, যে ক্ষমতাকে বলা হবে দেওয়ানি ক্ষমতা। কি ক্ষমতা? দেওয়ানি ক্ষমতা। মনে রাখবেন, ক্ষমতাকে দুই ভাগে ভাগ করা হয়, একটা দেওয়ানি ক্ষমতা আর একটা হচ্ছে নিজামত ক্ষমতা। আপনি মনোযোগ দিলে বুঝতে পারবেন, আদারওয়াইজ বুঝতে পারবেন না। ক্ষমতাটা দুই ভাগে বিভক্ত। এই ক্ষমতাটাকে দুই ভাগে বিভক্ত করার কারণে এই ক্ষমতাটাকে বলা হয় দ্বৈত শাসন। কি শাসন? দ্বৈত ক্ষমতা বা দ্বৈত শাসন। দেওয়ানি ক্ষমতা মানে হচ্ছে জমি থেকে রাজস্ব আদায়, জমি থেকে রাজস্ব আদায় আর সেনাবাহিনী নিয়ন্ত্রণ করা। আর নিজামত ক্ষমতা মানে হচ্ছে বিচার ব্যবস্থা। এই দেওয়ানি ক্ষমতা আর নিজামত ক্ষমতার মধ্যে শক্তিশালী ক্ষমতা হচ্ছে দেওয়ানি ক্ষমতা, কারণ দেওয়ানি ক্ষমতার সাথে দুইটা জিনিস রিলেটেড, অর্থ রিলেটেড। রাজস্ব আদায় মানে অর্থ, আর একটা হচ্ছে অস্ত্র। অর্থ এবং অস্ত্র যদি আপনার হাতে থাকে তাহলে আপনি সবচেয়ে শক্তিশালী হবেন। তো এই অঞ্চলটা দীর্ঘদিন ধরে শাসন করছে কারা? জমিদাররা, স্বাধীন জমিদাররা। এই অঞ্চলরা জমিদাররা শাসন করার কারণে এই অঞ্চল থেকে মুঘল সম্রাটরা কি পাইতো না 1757 সালে পর্যন্ত, 1757 সাল পর্যন্ত ট্যাক্স পাইতো না। এবার 1757 সালে এই অঞ্চলে জমিদারি শাসন ব্যবস্থা ভেঙে দিল কে? স্বাধীন জমিদারি শাসন ব্যবস্থা, ইংরেজরা। ইংরেজরা স্বাধীন জমিদারি ব্যবস্থা ভেঙে দেবে এবং ইংরেজরা এবার কার কাছে যাবে? মুঘল সম্রাটের কাছে যাবে। গিয়ে কি বলবে? যে আপনার ওই এলাকায় এতদিন বাংলার জমিদাররা শাসন করছে, তারা তো আপনাকে ট্যাক্স দেয় নাই, এখন ওই এলাকাটা আমরা শাসন করব, আমরা আপনাকে ট্যাক্স দেব। মুঘল সম্রাট খুশি হবে স্বাভাবিকভাবে, যে যাক, এতদিন ওই এলাকা থেকে আমরা ট্যাক্স পাইনি, বাংলা বিহার উড়িষ্যা থেকে এবার ট্যাক্স পাবো। তো ইংরেজরা এই এলাকার ট্যাক্স দেবে, বিনিময়ে ইংরেজরা মুঘল সম্রাটের কাছ থেকে এই অঞ্চল শাসন করার জন্য অনুমতি নেবে। তো এই অঞ্চল শাসন ক্ষমতাকে ইংরেজরা তখন দুই ভাগে বিভক্ত করবে। একটাকে বলা হবে দেওয়ানি শাসন বা দেওয়ানি ক্ষমতা, আর একটাকে বলা হবে নিজামত ক্ষমতা। এখন ইংরেজরা মুঘল সম্রাটকে বলবে আমরা আপনাকে ট্যাক্স দেব, বিনিময়ে বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানি ক্ষমতা আমাদের দিতে হবে। দেওয়ানি ক্ষমতা মানে কি? বাংলা বিহার উড়িষ্যার যত রাজস্ব আদায় আমরা করব এবং এই এলাকার জন্য সেনাবাহিনী যেটা গঠন করা থাকবে সেটা আমরা নিয়ন্ত্রণ করব, আর আপনি এই এলাকার বিচার ব্যবস্থা কইরে। তো মুঘল সম্রাট তো আর নিজে এসে বিচার ব্যবস্থা করবে না, মুঘল সম্রাট এবার জমিদার নিয়োগ করবে, যে জমিদার এই অঞ্চলের বিচার করবে, আর এই অঞ্চলের সেনাবাহিনী আর রাজস্ব আদায় করবে কে? ইংরেজরা। এই দুইটা ক্ষমতার মধ্যে মূল ক্ষমতা কোনটা? দেওয়ানি ক্ষমতা। আর এটা নামে মাত্র ক্ষমতা। নামে মাত্র ক্ষমতা থাকবে নবাবের হাতে। আর নবাব হবেন কে তখন? তখন নবাবরা স্বাধীন নবাব না, নবাব সবাই তখন মুঘল সম্রাটের অধীনস্থ নবাব। সেই নবাবদের হাতে থাকবে বিচার ব্যবস্থা, আর ইংরেজদের হাতে থাকবে মূল ক্ষমতা, রাজস্ব আদায় এবং সেনাবাহিনী নিয়ন্ত্রণ। এই যে ক্ষমতাটাকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে, এই ক্ষমতাটাকে বলা হচ্ছে, দুই ভাগে বিভক্ত করাকে বলা হচ্ছে দ্বৈত শাসন। যে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন লর্ড ক্লাইভ। ক্ষমতাটাকে দুই ভাগে বিভক্ত করার ফর্মুলা কে দেন? লর্ড ক্লাইভ। কাকে দেবেন? মুঘল সম্রাটকে দেবেন। তখন মুঘল সম্রাট ক্ষমতায় ছিলেন দ্বিতীয় শাহ আলম। ওনাকে বললেন যে ক্ষমতা দুই ভাগে ভাগ করে দেন, এই এলাকা আমাদের দেওয়ানি ক্ষমতা দেন, আর আপনার প্রতিনিধি জমিদারদেরকে নিজামত ক্ষমতা দেন। তাহলে দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তন কে করবেন? লর্ড ক্লাইভ করবেন। এই দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তন করার মাধ্যমে বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানি ক্ষমতা লাভ করবেন কারা? ইংরেজরা। কত সালে? 1765 সালে। এটা পরীক্ষায় আসে। বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানি ক্ষমতা ইংরেজরা কবে লাভ করে? 1765 সালে। কার কাছ থেকে লাভ করে? দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে লাভ করে। দ্বিতীয় শাহ আলম। এতটুক যদি বোঝেন একটু কমেন্ট করবেন। এখানে একটু পেঁচানো আছে, এখানে একটু পেঁচানো, এখানেই ঝামেলাটা।
এতটুকু যদি বোঝেন একটু কমেন্ট করবেন তো। 1765, জি স্যার আরেকবার সর্বনাশ। আচ্ছা আমি বড় করে লিখতেছি, আসলে বড় তো আমি যথেষ্ট বড় করতেছি, কিন্তু ক্যামেরাটা দূরে থাকার কারণে। হ্যাঁ 1765 ওইটা। হ্যাঁ আমি তো জানি এটা, আপনি আমাকে আবার বলতে বলবেন, আমার বলতে বলাটা যে কত টাফ, এটা কি হয়েছে না এতক্ষণে কইতেছে 1765-তে কি হয়েছে, আপনার দাদা জন্ম নিছে 1765-তে। 1765-তে বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানি ক্ষমতা লাভ করে ইংরেজরা। কার কাছ থেকে? দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে। আমি আবারও বলছি, এই বাংলা 1717 থেকে 1757 সাল, এই 40 বছর কি ছিল? মুঘল সম্রাটদের নিয়ন্ত্রণের বাইরে ছিল। এই জায়গায় স্বাধীন নবাবী ব্যবস্থা চলে বাংলা বিহার উড়িষ্যায়। তো স্বাধীন নবাবী ব্যবস্থা চলার পরে নবাব মুর্শিদ কুলি খান স্বাধীন নবাব থাকলেও উনি মুঘল সম্রাটকে কিছুটা ট্যাক্স দিত, কিন্তু আলীবর্দী খান কোনো ট্যাক্স দেয় না। সিরাজদৌলাতে একদমই ট্যাক্স দেয় না। কাকে? মুঘল সম্রাটকে। এটা একটা ফ্যাক্ট ছিল। আবার এইদিকে আপনার ইংরেজরা পলাশী যুদ্ধে সিরাজদৌলাকে পরাজিত করবে। পরাজিত করার মাধ্যমে তারা আবার এই এলাকার শাসন করতে চাবে। এই এলাকার জন্য ক্ষমতাকে দুই ভাগে বিভক্ত করবে, দ্বৈত শাসন যেটাকে বলা হবে, একটা দেওয়ানি ক্ষমতা আর একটা নিজামত ক্ষমতা। এরপরে এই অঞ্চল দীর্ঘদিন ধরে স্বাধীন ছিল। ইংরেজরা এই অঞ্চলটা সিরাজদৌলার কাছ থেকে নেওয়ার পর এই অঞ্চলটা আবার মুঘলদের দিয়ে দেবে। কারণ ইংরেজরা তো এই ভূমির কখনো মালিক হইতে পারবে না, ওরা তো এখানে ব্যবসার জন্য আসছে। এই ভূমির মালিক হয়ে গেল আবার কে? মুঘল সম্রাট। এবার মুঘল সম্রাটের কাছ থেকে ইংরেজরা এই অঞ্চল শাসন করার জন্য ক্ষমতাকে দুই ভাগে ভাগ করে দেওয়ানি ক্ষমতা গ্রহণ করবে, বার্ষিক একটা ট্যাক্স দেওয়ার বিনিময়ে, যে আমরা ওই বাংলা বিহার উড়িষ্যা শাসন করব, রাজস্ব আদায় করব, সেনাবাহিনী নিয়ন্ত্রণ করব, বিনিময়ে আপনাকে একটা ট্যাক্স দেব। এই রফা দফার মাধ্যমে দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে 1765 সালে ইংরেজরা দেওয়ানি ক্ষমতা লাভ করলো বাংলা বিহার উড়িষ্যা। এই দেওয়ানি ক্ষমতা লাভ করার মাধ্যমে বাংলা থেকে তারা রাজস্ব আদায় করবে, সেনাবাহিনী নিয়ন্ত্রণ করবে। খেয়াল করবেন, এতদিন এই এলাকা থেকে রাজস্ব আদায় করছে আমাদের দেশীয় নবাব সিরাজদৌলা, আলীবর্দী খান। এরা তো আমাদের দেশীয় লোক, তাই না? সুতরাং আমাদের কোনো ঝামেলা হইলে বা আমরা যখন কোনো অভাবে পড়তাম, তখন আমাদের দেশীয় নবাবরা এটা বুঝতো। এই জন্য যখন আমাদের সমস্যা হইতো, তখন তারা রাজস্ব আদায়ের ক্ষেত্রে একটু সফট কর্নার শো করতো। স্বাভাবিকভাবে একসময় এই অঞ্চল শাসন করলো কারা? সিরাজদৌলা, তার দাদা নানা আলীবর্দী খান। তখন এই এলাকার মানুষের যদি কোনো দুঃখ কষ্ট হইতো, তাহলে সিরাজদৌলা বা তার নানা বা তার আগের যারা নবাব তারা বুঝতে পারত। কারণ আমরা এবং তারা তো একই মানুষ, একই জাতের। কিন্তু এবার এই অঞ্চল থেকে রাজস্ব আদায় করবে কারা? ইংরেজরা। ইংরেজরা তো আর আমাদের জাতের না, এবং ইংরেজরা তো আর আমাদের দুঃখ কষ্ট বুঝবে না। ওরা তো শুধু টাকা কিভাবে বেশি ইনকাম করা যায় সেটা বুঝবে। এই জন্য ইংরেজরা কি করবে? এই অঞ্চল থেকে আগের নবাবরা যে হারে রাজস্ব আদায় করত, তার চেয়ে বেশি হারে এই অঞ্চলের মানুষের কাছ থেকে তারা ট্যাক্স নেবে। এতে আমাদের সমস্যা হচ্ছে না সেটা ইংরেজরা দেখবে না। ইংরেজদের কথা হবে কি, তোমরা ফসল উৎপাদন করতে পারো না পারো, আমাদেরকে এই পরিমাণ ফসল বা এই পরিমাণ ট্যাক্স তোমাদের দিতে হবে। এই জন্য ইংরেজরা রাজস্ব আদায়ের জন্য আমাদের উপর কি করবে? অত্যাচার করবে। আমাদের সমস্যা হইলেও তারা সেটা দেখতে চাবে না। তো 1765 সালে খেয়াল করবেন, এই অঞ্চল থেকে রাজস্ব আদায় শুরু করলো কারা? ইংরেজরা। এই অঞ্চল থেকে রাজস্ব আদায় শুরু করে দিল ইংরেজরা। রাজস্ব আদায় শুরু করার সাথে সাথেই টানা 3 বছর 1765 থেকে এই অঞ্চলে খরা দেখা দিল, বৃষ্টি হওয়া বন্ধ হইল, খরা দেখা দেয়। খেয়াল কর, 1766, 1767 আর 1768, এই 3 বছরে এই অঞ্চলে চরম আকারে খরা দেখা দেয়। খরা দেখা দেওয়ার কারণে স্বাভাবিকভাবে ফসল উৎপন্ন হবে না, খুব স্বল্প পরিসরে ফসল উৎপন্ন হচ্ছে।
এই কম যতটুক ফসল উৎপন্ন হচ্ছে এতটুক ফসল এই অঞ্চলের মানুষের জন্য কি না, এনাফ না। এই কম ফসলও আবার ইংরেজরা নিয়ে নেবে আমাদের কাছ থেকে কি হিসাবে, রাজস্ব হিসাবে। খেয়াল করেন, একদিকে আমরা ফসল উৎপন্ন করতে পারতেছি না খরার কারণে, আবার অন্যদিকে আমরা যতটুকু ফসলই উৎপন্ন করতেছি না কেন, যত কম পরিমাণে, খুবই স্বল্প পরিমাণ ফসল উৎপন্ন করতেছি, ওটাও আবার দিয়ে দিতে হচ্ছে কাদেরকে, ইংরেজদেরকে। কি হিসেবে, রাজস্ব হিসেবে। স্বাভাবিকভাবে তাহলে আমাদের এই অঞ্চলে কি দেখা দেবে, খাবারের অভাব দেখা দেবে। এই জন্য 1769 3 বছর পরে এবং 1770 সালে বাংলায় একটা দুর্ভিক্ষ দেখা দেয়। তখন বাংলা সাল ছিল 1176, এটা হচ্ছে ইংরেজি সাল, এটা হচ্ছে বাংলা সাল। এই ইংরেজি 1769-70 বা বাংলা 1176 সালে এই অধিক হারে রাজস্ব আদায় এবং অনাবৃষ্টির কারণে এই অঞ্চলে খাবারের অভাব দেখা দেবে, যেটাকে আমরা বলবো 76-এর মনন্তর। যেটাকে কি বলবো, 76-এর মনন্তর বলবো। 76-এর মনন্তর, মনন্তর মানে হচ্ছে দুর্ভিক্ষ, সম্ভবত মনন্তর ফার্সি শব্দ মেবি, যাই হোক। তাহলে এই যে 76-এর মনন্তর বা 76-এর দুর্ভিক্ষ দেখা দিল, কি কারণ, খরা। প্রথম কারণ হচ্ছে খরা, দ্বিতীয় কারণ হচ্ছে ইংরেজদের অধিক হারে রাজস্ব আদায়। এই খরায় তৎকালীন বাংলায় মানুষ বসবাস করত 3 কোটি ওই সময়। সে 3 কোটির মধ্যে 1/3 মানুষ মারা যায়। মানে কতটুকু মানুষ মারা যায়, 1 কোটি মানুষ মারা যায়। খেয়াল করবেন, একটা দুর্ভিক্ষে একটা অঞ্চলের 1 কোটি মানুষ মারা যাচ্ছে। 1 কোটি মানুষ বলাটা যত সহজ, 1 কোটি মানুষের মৃত্যুটা ততটা সহজ না। তাহলে দেখা যাচ্ছে যে অঞ্চলে এই খরাটা বা এই দুর্ভিক্ষটা অনেক বড় ধরনের ছিল, যেটা ইতিহাসে কি নামে পরিচিত, 76-এর মনন্তর। পরীক্ষায় আসে 76-এর মনন্তর বাংলা কত সালে হয়, বাংলা 1176 সালে হয়। আর ইংরেজি কত সালে হয়, ইংরেজি 1769 সালে হয়। 76-এর মনন্তরের মূল কারণ কি, খরা এবং রাজস্ব আদায়, খরা এবং রাজস্ব আদায়। এই 76-এর মনন্তরে মোট কতজন মানুষ মারা যায়, মোট 1 কোটি মানুষ মারা যায়, মোট 1 কোটি মানুষ মারা যায়। ওকে, মোট 1 কোটি মানুষ মারা যায়। যদি এতটুকু বুঝে থাকেন একটু কমেন্ট করবেন, যদি এতটুকু বোঝেন তাহলে একটু কমেন্ট করবেন, যদি এতটুকু বোঝেন তাহলে একটু কমেন্ট করেন। হুম, বুঝি নাই। হ্যাঁ, এসি আবার বন্ধ, কারণ কি ধূপধাপ বন্ধ হয় কে, এটা কি সমস্যা? তেমন কোন শাসন ছিল না 1757 থেকে 65-র মধ্যে, তেমন কোন শাসন ছিল না, বোঝা উচিত। বুঝলেই ভালো। আর স্যার চার্চিলের জন্য হয়েছে শুনছিলাম, 1776 সালে চার্চিল ছিল। চার্চিলের জন্য হয়েছিল হচ্ছে 50-এর মনন্তর বলা যায়, তা ওটা চার্চিলের জন্য বলা যাবে না। 1776 সালে ওই আপনি যে চার্চিলের কথা বলতেছেন, উইনস্টন চার্চিল, উনি কি 1776 সালে ছিল? ওটা তো আরেকটা। আচ্ছা,
স্যার আরেকবার সামারি বলা যাবে? আরেকবার সামারি বলা যাবে না, এটা আপনি প্রয়োজনে ভিডিওটা শেষ হইলে কোন সময় যে বোঝেননি ওই সময় থেকে সময়টা দেখে রাখেন, ওই সময় থেকে একটু আরেকবার দেখেন, যেহেতু এটা রেকর্ড থাকবেই, চিন্তা করতে হবে না, কারণ অনেকগুলো টপিক শেষ করা লাগবে। তো আজকে তো পুরোটা শেষ করতে পারবো না, কালকেও করাইতে হবে এই লেকচারের অনেক অংশ। এরপর আমরা চলে যাব 1793। এটা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত। বিভিন্ন চাকরির পরীক্ষায় এই 1793 সাল থেকে আসে। চিরস্থায়ী বন্দোবস্ত 1793 সাল। ওকে, এই চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস এই চিরস্থায়ী বন্দোবস্ত কি করেন? প্রবর্তন করেন। কত সাল? 1793 সাল। ঠিক আছে, আসলেন। তাহলে মোবাইল দিয়ে যান কিন্তু, না কাজ আছে? আচ্ছা, 1793 সালে লর্ড কর্নওয়ালিস বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করবেন। এই চিরস্থায়ী বন্দোবস্ত হচ্ছে একটা ব্ল্যাক আইন, কালো আইন। এই চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে বাংলায় ভূমির মালিক ছিল কৃষকরা। কৃষকরা ভূমির মালিকানা হারায় ফেলবে এবং একটা মধ্যস্বত্বভোগী একটা শ্রেণী তৈরি হবে, জমিদারি শ্রেণী, জমিদারি প্রথা বলা যায়। তাহলে বাংলায় জমিদারি প্রথা বা জমিদারি সিস্টেমটা চালু হইলো কিসের মাধ্যমে? চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে। কত সাল? 1793 সাল। 1793 সাল। এটা চালু করবে কে? লর্ড কর্নওয়ালিস। এর মাধ্যমে কি হবে? বাংলার কৃষকরা ভূমির উপর থেকে মালিকানা হারায় ফেলবে। চিরস্থায়ী বন্দোবস্ত একটু ডিটেলস পড়ানো লাগে, কারণ এখান থেকে রিটেনে প্রশ্ন হয়েছিল 35তম বিসিএস এ। এটা অনলাইন ক্লাসে আপনাকে বলে বোঝানো সম্ভব না, এটা আমরা অফলাইন ক্লাসে চিরস্থায়ী বন্দোবস্তটা পড়ব। জাস্ট এতটুকু আপাতত জেনে রাখলেই চলবেন যে চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিস। কত সালে করেন? 1793 সালে করেন। এই চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে কি হয়? চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে কৃষক তার ভূমির মালিকানা হারায় ফেলে এবং এই চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে বাংলায় কিসের প্রথা চালু হয়? জমিদারি প্রথা চালু হয়। এবং মনে রাখবেন, পরবর্তীতে 1950 সালে শেরে বাংলাকে ফজলুল হক, শুধু হক লিখলাম, শেরে বাংলাকে ফজলুল হক বাংলা থেকে এই জমিদারি প্রথা তুলে দেন। এটা পরীক্ষায় আসে। চিরস্থায়ী বন্দোবস্ত রদ বা বাতিল করার ক্ষেত্রে কোন নেতা অগ্রণী ভূমিকা পালন করেন? একে ফজলুল হক। অথবা পরীক্ষায় আসে বাংলায় জমিদারি প্রথা বাতিল বা রদ হয় কত সাল? 1950 সাল। মূলত জমিদারি প্রথা বাতিলের জন্য 1950 সালে আইন করা হয়। পরবর্তীতে অনেক জায়গায় জমিদারি ছিল, বাট আইন করা হয় কত সাল বাতিলের জন্য? 50 সাল। তবে একদম পুরোপুরি ভাবে বাতিল হয় 1967-68 সাল। ওটা মেইন জিনিস না। যদি পরীক্ষায় আসে জমিদারি প্রথা চালু হয় কত সাল? 1793 সাল। কিসের মাধ্যমে? চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে। আর যদি বলে বাংলায় জমিদারি প্রথা বাতিল হয় কত সাল? 1950 সাল। কে বাতিল করেন? একে ফজলুল হক বাতিল করেন। ওকে, এতটুকু বুঝলেই হবে। একটু কমেন্ট করবেন বুঝছেন কিনা। কি অবস্থা, কমেন্ট কি করে পোলাপান? আমি তো দেখি না। হুম বুঝলে খুবই ভালো স্যার। অনলাইন ক্লাস তো বারবার একটু ফিডব্যাক না নিলে কেমন দেখা যায়। অনলাইন ক্লাস, এ কোনো ক্লাসের জাত? এরপরে চলে যাব আমরা
1829 সাল, 1793 পরে চলে যাব 1829 সাল। কি হয়েছে এই 1829 সালে? বড় করেই লিখি, আপনারা শুধু বড় বড় করে লিখতে পারেন। 1829 সালে কি হইল? 1829 সালে হইল সতীদাহ প্রথা বাতিল করা হবে। সতীদাহ প্রথা বাতিল হবে। খেয়াল করবেন, সতীদাহ প্রথা বাতিল করেন হচ্ছে লর্ড বেন্টিং, লর্ড উইলিয়াম বেন্টিং। যদি পরীক্ষায় আসে, সতীদাহ প্রথা তো আমরা বুঝি, এটা আর বলার কিছু নাই। যদি পরীক্ষায় আসে সতীদাহ প্রথা কে বাতিল করেন? লর্ড উইলিয়াম বেন্টিং। আমরা আরেকটা নাম এই সতীদাহ প্রথার সাথে জানি, সেটা হচ্ছে রাজা রামমোহন রায়। এই লোক এই নামের সাথে রিলেটেড কেন মনে রাখবেন, যদি পরীক্ষায় আসে যে সতীদাহ প্রথা কে বাতিল করেন, তাহলে হবে লর্ড উইলিয়াম বেন্টিং। আর যদি পরীক্ষায় আসে সতীদাহ প্রথা বাতিলে অগ্রণী ভূমিকা পালন করেন কে? রাজা রামমোহন রায়। অথবা কার প্রচেষ্টায় সতীদাহ প্রথা বাতিল হয়? রাজা রামমোহন রায়। কিভাবে? সতীদাহ প্রথা তো আমরা জানি যে হাজবেন্ড মারা গেলে হিন্দু সমাজে, সব হিন্দু শ্রেণীতে না, কিছু কিছু হিন্দু শ্রেণীতে হাজবেন্ড মারা গেলে তার সাথে ওয়াইফকেও জীবন্ত চিতায় পুড়িয়ে মারা হইতো। এটাকে আমরা কি বলছি? সতীদাহ প্রথা। এটা দীর্ঘদিন ধরে ভারতে চলে আসতেছে, কিন্তু এটা তো একটা বড় বড়, এই জিনিসটা সবার সামনে তুলে ধরেন কে? রাজা রামমোহন রায়। এরপর রাজা রামমোহন রায় তৎকালীন সময়ে এই অঞ্চলে যারা প্রশাসনিক ক্ষমতায় আছেন, এই গভর্নর জেনারেল লর্ড বেন্টিং, ওনাকে বুঝাইতে সক্ষম হয় যে আপনারা যেহেতু এই এলাকার শাসনভার গ্রহণ করছেন, এই এলাকায় যেহেতু আপনারা শাসন করতেছেন, এক কাজ করেন, আপনারা আইন করে এই সতীদাহ প্রথাটাকে বাতিল করে দেন। তখন এই রাজা রামমোহন রায়ের অনুরোধে বা প্রচেষ্টায় লর্ড উইলিয়াম বেন্টিং চিন্তা করলো যে হ্যাঁ, এই সতীদাহ প্রথাটা তো আসলেই বর্বরচিত প্রথা। এই জন্য লর্ড বেন্টিং 1829 সালে আইন করার মধ্য দিয়ে সতীদাহ প্রথাটাকে বাতিল করে। এই জন্য পরীক্ষায় দুই ধরনের প্রশ্ন হয়। যদি পরীক্ষায় প্রশ্ন হয়, তিন ধরনের প্রশ্ন হয় এই জায়গায়, যে সতীদাহ প্রথা কবে বাতিল হয়? 1829 সালে সতীদাহ প্রথা বাতিল হয়। আবার পরীক্ষায় আসে সতীদাহ প্রথা কে বাতিল করেন? উইলিয়াম বেন্টিং। আবার পরীক্ষায় আসে কার প্রচেষ্টায় সতীদাহ প্রথা বাতিল হয়? কার প্রচেষ্টায়? রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় সতীদাহ প্রথা বাতিল হয়। ওকে, এই রাজা রামমোহন রায় সম্পর্কে কয়েকটা তথ্য পরীক্ষায় আসে রাজা রামমোহন রায় সম্পর্কে, এগুলো একটু জেনে নেবেন এখনই, মনে রাখবেন। রাজা রামমোহন রায় ভারতের প্রথম আধুনিক পুরুষ। ভারতের প্রথম আধুনিক পুরুষ কে? এটা পরীক্ষায় আসবে না, তারপরও আমার কাছে তথ্যটা ভালো লাগছে, এই জন্য আপনারাও পড়াইলেন। ভারত উপমহাদেশের প্রথম আধুনিক পুরুষকে? রাজা রামমোহন রায়। মনে রাখবেন, ইনি 1828 সালে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করে। ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করে। ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করে কে? রাজা রামমোহন রায়। কত সাল? 1828 সাল। এরপরে রাজা রামমোহন রায় 1833 সালে বাংলা ভাষায় সর্বপ্রথম বাংলা ব্যাকরণ, গৌড়ীয় ব্যাকরণ রচনা করেন। তাহলে বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণের নাম কি? গৌড়ীয় ব্যাকরণ। এটা কে রচনা করেন? রাজা রামমোহন রায়। কত সাল? 1833 সাল। তাহলে পরীক্ষায় আসে ব্রাহ্ম সমাজ, ভারত উপমহাদেশে ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। কত সাল? 1828 সাল। বাংলা ভাষায় সর্বপ্রথম রচিত বাংলা ব্যাকরণের নাম কি? গৌড়ীয় ব্যাকরণ। কত সালে রচিত হয় এটা? 1833 সালে রচিত হয়। ওকে, আর এই ব্যক্তির আরেকটা অ্যাক্টিভিটিস কি পাইলাম? ইনি 1829 সালে সতীদাহ প্রথা বাতিলে কি করেন? অগ্রণী ভূমিকা পালন করেন। অগ্রণী ভূমিকা পালন করেন। যদি বুঝে থাকেন একটু কমেন্ট করেন। জমিদারি প্রথা আইন করে বাতিল করা হয় 1950 সালে, এটাই পরীক্ষা দেবেন। আইন হওয়ার পরে বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় বাতিল হয়, সেটা বড় কথা না, আইনটা কত সালে হয়? 1950 সাল, এটাই মেইন। পরীক্ষা আসলে 1950 সাল নেবেন। ওই সূর্যাস্ত আইন হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্তের একটা আইন, এটা যখন আমাদের অফলাইন ক্লাস হবে তখন বুঝাইয়া দেবো নি।
ব্রাহ্ম সমাজ কি? ব্রাহ্ম সমাজ কি? হিন্দু সমাজের ভিতরে শিক্ষিত একটা সমাজ নিয়ে গঠিত হয় না ব্রাহ্ম সমাজ? কত সালে রচনা করেন? 1833 সালে গৌরীয় ব্যাকরণ রচনা করেন উনি। এরপরে হচ্ছে আপনার 1853 সাল। 1853 সালে কি হয়? লর্ড ডালহৌসি, লর্ড ডালহৌসি কি করবেন? লর্ড ডালহৌসি ভারতে সর্বপ্রথম রেল লাইন চালু করেন। রেল চালু করেন কে? লর্ড ডালহৌসি সর্বপ্রথম 1853 সালে ভারতবর্ষে রেল লাইন চালু করবেন লর্ড ডালহৌসি। আর বাংলায় রেল লাইন চালু হয় কত সাল? বাংলায় চালু হয় 1862 সাল। 1862 সাল, খেয়াল করবেন। যদি বলে ভারতবর্ষে কবে প্রথম রেল চালু হয়? 1853 সাল। আর যদি বলে বাংলায় সর্বপ্রথম রেল চালু হয় কত সাল? 1862 সাল। ভারতবর্ষে রেল চালুর পথিকৃৎ কে? লর্ড ডাল হৌসি, লর্ড ডাল হৌসি। ওকে। হ্যাঁ হিন্দু, তবে এক ঈশ্বরবাদে বিশ্বাসী। এই তো সুন্দর বলছেন আপনি। ব্রাহ্ম সমাজ কি? আপনি পুরান ঢাকার ব্রাঞ্চে আসেন, যাবো, আগে শেষ হোক, আগে করোনা শেষ হোক, তারপরে যাওয়া যাবে। আগে তো করোনা শেষ হওয়া লাগবে। এরপর আমরা 1857 সালে যাব। 1857 সাল কি ঘটনা ঘটছে? 1857 সালে, 1857 সাল সিপাহী বিদ্রোহ, তাই না? নাম করা জিনিস, সিপাহী বিদ্রোহ। 1857 সাল বিখ্যাত কেন? সিপাহী বিদ্রোহের জন্য। খেয়াল করবেন, ভারত শাসন করতেছে কারা? ভারতের অধিকাংশ অঞ্চল শাসন করতেছে কারা এখন? ইংরেজরা। মুঘল সম্রাটরা দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে। মুঘল সম্রাটরা বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন এলাকায় ইংরেজদের কাছে বলা যায় লিজে দিয়ে দিছে। বার্ষিক কিছু মাত্র, স্বল্প মাত্র কিছু ট্যাক্সের বিনিময়ে পুরো ভারতবর্ষই শাসন করতেছে কারা এখন? ইংরেজরা। তো আপনার এই বাংলায় 1857 সালে ইংরেজদের বিপক্ষে একটা বিদ্রোহ হবে, সিপাহীরা বিদ্রোহ করবে। যে বিদ্রোহের নাম কি? সিপাহী বিদ্রোহ, মনে রাখবেন। এই 1857 সালে তখন ইংরেজরা এই অঞ্চলে প্রশাসনিকভাবে খুব শক্তিশালী। তারা এই অঞ্চলের সেনাবাহিনী নিয়ন্ত্রণ করে। তারা তো ব্রিটেন থেকে তো সেনাবাহিনী নিয়ে আসেই, তাছাড়াও এই অঞ্চল থেকেও বিভিন্ন লোককে সেনাবাহিনীতে নিয়োগ দেয়। তো হিন্দু মুসলমান উভয়কেই নিয়োগ দেয়। তো আমরা জানি যে 1857 সালে একটা রিউমার ছড়ায়া যায় যে এনফিল্ড নামক একটা রাইফেল আসে ইংরেজদের হাতে। সেই রাইফেলটা আমাদের দেশীয় সিপাহীদেরকে ইংরেজরা দেয়। যে রাইফেলের কার্তুজটা মুখে কাটতে হয়, যে কার্তুজে গরু এবং শূকরের চর্বি থাকে। তো এই গরু এবং শূকরের চর্বি সম্বলিত এই কার্তুজটাকে মুখ দিয়ে কাটার কারণে দেখা যায় যে এটা আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে। যারা মুসলিম তাদের কাছে আমরা জানি কি শূকরের চর্বি বা মাংস হারাম। তারা শূকরের চর্বি মুখ দিয়ে টাচ করার কারণে তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে। ঠিক তেমনি হিন্দুদেরও তো গরু, সেটাকে তারা তাদের কি বলে, তাদের সেটাকে আলাদাভাবে রেসপেক্ট করে, আমরা জানি যে। তো এই মা হিসাবে বোধহয় দেখে। তো যাই হোক, তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে গরুর চর্বি হওয়ার কারণে, আর আমাদের মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে শূকরের চর্বি হওয়ার কারণে। ফলে সিপাহীদের মধ্যে এটা একটা দেখা কারণ। এছাড়া আরো অনেকগুলা ভিতরে অনেক আরো কারণ ছিল। তো মূল কারণ হিসেবে এটাকে দেখানো হয় এনফিল্ড নামক রাইফেলের এই কার্তুজ কাটাকে, মুখ দিয়ে কাটাকে, যেখানে গরু এবং শূকরের চর্বি থাকে। এটার কারণে দেশীয় যে সিপাহীরা ছিল তাদের ভিতরে ক্ষোভ সৃষ্টি হয়। তারা ইংরেজদের বিরুদ্ধে কি করে? আন্দোলন করে, যেটাকে আমরা কি বলতেছি? সিপাহী বিদ্রোহ বলতেছি। মনে রাখবেন, এই সিপাহী বিদ্রোহ ছিল
ভারতবর্ষে ইংরেজদের বিরুদ্ধে প্রথম গণজাগরণ, ইংরেজদের ভিতরে প্রথম গণজাগরণ কোনটা? প্রথম গণজাগরণ কোনটা? সিপাহী বিদ্রোহ হইল কত সাল? 1857 সাল। এই বিদ্রোহে সিপাহীদেরকে আপনার নেতৃত্ব দেয় দুইজন সিপাহী। একজন নাম হচ্ছে রজব আলী, অবশ্যই আমরা নাম শুনছি। আরেকজন হচ্ছে মঙ্গল পান্ডে, যেটা নিয়ে একটা মুভিও আছে, হিন্দি মুভি, ইচ্ছা করলে আপনি ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন। এই দুইজন ছিল সিপাহী বিদ্রোহের নেতা বা নেতৃত্ব দানকারী। এই দুইজন ব্যক্তির নেতৃত্বে সিপাহীরা গণজাগরণ সৃষ্টি হলো সিপাহীদের মধ্যে। সিপাহীরা আন্দোলন করে বসলো কার বিরুদ্ধে? ইংরেজদের বিপক্ষে। কিন্তু স্বাভাবিকভাবেই এই সিপাহীদের আন্দোলনটা ততটা সুগঠিত ছিল না যতটা সুগঠিত ছিল ইংরেজরা। এ কারণেই এই বিদ্রোহটা ব্যর্থ হয়ে যায়। এবং মনে রাখবেন, এই সিপাহীদের এই বিদ্রোহে তখন মুঘল সম্রাট ছিল দ্বিতীয় বাহাদুর শাহ। তখন দ্বিতীয় মুঘল সম্রাটকে দ্বিতীয় বাহাদুর শাহ। এই দ্বিতীয় বাহাদুর শাহ কি করবে? ইংরেজদের বিপক্ষে এই সিপাহী বিদ্রোহে সিপাহীদেরকে সাপোর্ট করবে কে? দ্বিতীয় বাহাদুর শাহ। তাহলে কার বিপক্ষে চলে গেল মুঘল সম্রাট? ইংরেজদের বিপক্ষে চলে গেল। কাদেরকে সাপোর্ট করলো? সিপাহীদের সাপোর্ট করলো। ওনার সমর্থনে এই সিপাহী বিপ্লব হয়ে গেল। কিন্তু দিন শেষে এই সিপাহী বিদ্রোহটা কি হয়ে গেল? ব্যর্থ হয়ে গেল। ব্যর্থ হয়ে গেল। স্বাভাবিকভাবে ব্যর্থ হয়ে গেলে শাস্তি পাবে কারা? যারা আন্দোলনকারী। এই সিপাহী বিদ্রোহের আন্দোলনকারীরা বা বিদ্রোহীরা আন্দোলন ব্যর্থ হওয়ার পরে তাদেরকে, সিপাহীদেরকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়। অনেককে ফাঁসি দেওয়া হয় সিপাহীদেরকে, অনেককে বিভিন্ন কারাদণ্ডে দণ্ডিত করা হয়। তো বাংলাদেশের একটা জায়গা আছে, নাম হচ্ছে বাহাদুর শাহ পার্ক। নাম কি? বাহাদুর শাহ পার্ক, যেটার আগের নাম ছিল ভিক্টোরিয়া পার্ক, তার আগে নাম ছিল আংটাগড়। যাই হোক, এই বাহাদুর শাহ পার্কে এই অঞ্চলের যারা সিপাহী ছিল তাদেরকে বিদ্রোহের পর ইংরেজরা এই বাহাদুর শাহ পার্কে নিয়ে গিয়ে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে। এটা পরীক্ষায় আসে যে বাংলাদেশের কোন স্থানটি সিপাহী বিদ্রোহের সাথে স্মৃতি বিজড়িত, কোন স্থানটি? বাহাদুর শাহ পার্ক। এই বাহাদুর শাহ পার্কে কি হয়? এই সিপাহী বিদ্রোহে যারা অংশগ্রহণ করে, যে সমস্ত সিপাহীরা, আন্দোলন শেষ হওয়ার পর তাদেরকে এই বাহাদুর শাহ পার্কে কি করা হয়? ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এই জন্য পরীক্ষায় আসে বাংলাদেশের কোন স্থানটি সিপাহী বিদ্রোহের সাথে স্মৃতি বিজড়িত, বাংলাদেশের কোন স্থানটি? বাহাদুর শাহ পার্ক। খেয়াল করবেন, এই বিদ্রোহে সিপাহীরা ব্যর্থ হয়ে গেল। সিপাহীদেরকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হইল, অনেককে ফাঁসিতে ঝুলানো হইল। আর দ্বিতীয় বাহাদুর শাহ যেহেতু এই আন্দোলনে সিপাহীদের পক্ষে ছিল, এই জন্য দ্বিতীয় বাহাদুর শাহকেও শাস্তি দেবে কারা? ইংরেজরা। এই দ্বিতীয় বাহাদুর শাহকে নির্বাসন দিয়ে দিল ইয়াঙ্গুনে। তাকে সিংহাসনচ্যুত করলো। তাকে কি করলো? সিংহাসনচ্যুত করলো। মুঘল সম্রাট ছিলেন, ওনাকে সিংহাসনচ্যুত করলো এবং ওনাকে নির্বাসন দিয়ে দিল রেঙ্গুনে, এবং মুঘল সাম্রাজ্যের পতন ঘটিয়ে দিল। মুঘল সাম্রাজ্যের কি হয়ে গেল? পতন হয়ে গেল। খেয়াল করেন, মুঘল পতন, মুঘল সাম্রাজ্যের পতন হয়ে গেল। কত সাল? এই 1857 সাল। দেখেন, এই মুঘল সাম্রাজ্যের সূচনা হয়েছিল কত সাল? ক্লাসের প্রথমেই বলেছিলাম 1526 সাল। কার মাধ্যমে? পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে। আর এটার পতন হয়ে গেল কত সাল? 1857 সাল। কার মাধ্যমে? সিপাহী বিদ্রোহের মাধ্যমে। সিপাহী বিদ্রোহীদের উদ্দেশ্য কিন্তু মুঘল সাম্রাজ্যের পতন ছিল না। সিপাহী বিদ্রোহীদের উদ্দেশ্য ছিল ইংরেজ শাসনের এই অঞ্চল থেকে অবসান ঘটানো। কিন্তু সিপাহী বিদ্রোহরা ব্যর্থ হয়ে যায়, বিদ্রোহীরা। এই কারণেই সিপাহী বিদ্রোহীদেরকেও শাস্তি দেওয়া হয়। সেই সাথে এই সিপাহী বিদ্রোহীদেরকে যে মুঘল সম্রাট সমর্থন দেয় তাকেও শাস্তি দেওয়া হয়, তাকে নির্বাসন দেওয়া হয় এবং তার সাম্রাজ্যটাকেই পতন ঘটায় দেওয়া হয়। তাহলে মুঘল সাম্রাজ্যের পতন হয়ে গেল কত সাল? 1857 সাল। তার সূচনা হয়েছিল কত সাল? 1526 সাল। তাহলে শেষ মুঘল সম্রাটকে দ্বিতীয় বাহাদুর শাহ।
তাহলে মুঘল সম্রাট, শেষ মুঘল সম্রাটের পরিণতি কি ছিল? নির্বাসন। শেষ মুঘল সম্রাটকে কোন অভিযোগে নির্বাসন দেওয়া হয়? সিপাহী বিদ্রোহের সমর্থনের দেয়, এই অভিযোগে তাকে নির্বাসন দেওয়া হয়। আর বাংলাদেশের সিপাহী বিদ্রোহের সাথে স্মৃতি বিজড়িত স্থান কোনটা? বাহাদুর শাহ পার্ক। ভারতবর্ষের প্রথম গণজাগরণ কোনটা ইংরেজদের বিপক্ষে? সিপাহী আন্দোলন। সিপাহী আন্দোলনের নেতৃত্ব কে দেয়? রজব আলী এবং মঙ্গল পাণ্ডে। এবং সিপাহী বিদ্রোহের সময় এই অঞ্চলে যিনি ইংরেজদের প্রতিনিধি ছিলেন তার নাম হচ্ছে লর্ড ক্যানিং। তার নাম কি? লর্ড ক্যানিং। তার নাম কি? লর্ড ক্যানিং। ওটা কি চলতেছে? এটা দেখা যায় না কেন? একটু দেখান তো। সিপাহী বিদ্রোহকালীন ভারতবর্ষের গভর্নর জেনারেল কে ছিলেন বা ইংরেজদের প্রতিনিধি কে ছিলেন? লর্ড ক্যানিং। মনে রাখবেন ইনার বিখ্যাত দুইটা কাজ পরীক্ষায় আসে। একটা হচ্ছে ইনি ভারতবর্ষে কাগজের মুদ্রা চালু করেন। কাগজের মুদ্রা কে চালু করেন? লর্ড ক্যানিং। এবং ভারতে পুলিশি ব্যবস্থা চালু করেন কে? লর্ড ক্যানিং। আজকে যে পুলিশি ব্যবস্থা সেটা ভারতবর্ষে চালু করেন কে? লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং কে ছিলেন? সিপাহী বিদ্রোহকালীন ভারতবর্ষের গভর্নর জেনারেল। অর্থাৎ যদি পরীক্ষায় আসে 1757 সালে সিপাহী বিদ্রোহকালীন ভারতবর্ষের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং এর বিখ্যাত দুইটা কাজ কি কি? একটা হচ্ছে ভারতবর্ষে কাগজের মুদ্রা চালু করেন, আর একটা হচ্ছে উনি ভারতবর্ষে পুলিশি ব্যবস্থা চালু করেন। যদি এতটুকু বুঝে থাকেন একটু কমেন্ট করবেন, কষ্ট করে একটু কমেন্ট করেন। একটু কমেন্ট করবেন। কমেন্ট করেন তো, বুঝছেন কিনা? বাংলা বলতে কোন অঞ্চল? বাংলা বলতে এই অঞ্চলই। আমার হোম ডিস্ট্রিক্ট জামালপুরে ভাইয়া। স্যার আপনার বাসা জামালপুর কোথায়? ইসলামপুরে। এত কিছু লাগবে না, এগুলো প্রিলিতে আসবে না। আপনার বাসা কোথায় এগুলো আসবে? মনে রাখার কোনো কৌশল আছে? একাধিকবার পড়বেন। একবার পড়লে জীবনেও মনে থাকবে না। যেটা পড়বেন মনে রাখবেন। মনে রাখার সহজ উপায় হচ্ছে শনি থেকে বৃহস্পতি যা কিছুই আপনি পড়েন, যা কিছুই পড়বেন, শুক্রবারে রিভাইজ দেবেন, মনে থাকবে। আদারওয়াইজ মনে থাকবে না। শনি থেকে বৃহস্পতি যা পড়বেন, শুক্রবার নামাজের দিন ওই দিন একটু সারাদিন নতুন পড়া, কোনো কিছু পড়ার দরকার নেই। গত এক সপ্তাহে যা পড়ছেন তাই শুধু রিভাইজ দেবেন। নতুন পড়া আবার পরের দিন শনিবার থেকে শুরু করবেন। তাহলে মনে থাকবে, আদারওয়াইজ মনে থাকবে না। মনে থাকার প্রধান কারণ হচ্ছে রিভাইজ দেওয়া। যে যত বেশি রিভাইজ দেবে তার তত বেশি মনে থাকবে। রিভাইজ ছাড়া হবে না। লিখতে লিখতে হাত ব্যথা? হ্যাঁ, এরপর আমরা আরেকটু আছে এই জায়গায় খেয়াল করবেন। 1857 সাল, তাহলে কি হইল? সিপাহী বিদ্রোহ হইল, তাই তো? সিপাহী বিদ্রোহ হইল। কাদের বিরুদ্ধে বিদ্রোহ করলো? ইংরেজদের বিপক্ষে। এবং এই একই সালে আবার কি ঘটনা ঘটলো? মুঘল সাম্রাজ্যের পতন ঘটলো। মুঘল সাম্রাজ্যের পতন। দুইটা কাজ হয়ে গেল। কত সাল? 1857 সাল। মুঘল সাম্রাজ্যের পতন হয়ে গেল এবং সিপাহী বিদ্রোহ হয়ে গেল। খেয়াল করবেন আমাদের এই অঞ্চলে বিদ্রোহ হচ্ছে কাদের বিরুদ্ধে? ইংরেজদের বিরুদ্ধে। ইংরেজ বলতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে। তখন আমাদেরকে কে শাসন করে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন করে। তো তখন ব্রিটেনের রানী হচ্ছেন ভিক্টোরিয়া। উনার কানে চলে গেল যে ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিপক্ষে ভারতবর্ষের সিপাহী এবং জনগণ আন্দোলনে মেতে উঠছে। তো রানী ভিক্টোরিয়া বুঝতে পারলো যে তার যে কোম্পানি, তার দেশীয় কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিপক্ষে যখন
এদেশীয় লোকজন আন্দোলন করতেছে, স্বাভাবিকভাবেই বেশি দিন আর এই অঞ্চলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন করতে পারবে না। হয়তো 1857 সালের বিদ্রোহটা কি হয়েছে, হয়তো ব্যর্থ হয়েছে, কিন্তু এর পরে আরো বিদ্রোহ হবে, সেগুলোতে ব্যর্থ নাও হতে পারে। তখন তো ইংরেজরা এখান থেকে ইংরেজদের পতন হয়ে যেতে পারে। এই জন্য রানী ভিক্টোরিয়া চিন্তা করে যে উনি নিজে এই এলাকা শাসন করবে, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিয়ে শাসন করাবেন না। তখন রানী ভিক্টোরিয়া এই অঞ্চল থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বহিষ্কার করবে বা এ শাসনের অবসান ঘটাবে 1 বছর পরে। 1858 সালে এই অঞ্চল থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটাবে কে? রানী ভিক্টোরিয়া। শাসনের অবসান হবে, কোম্পানির শাসনের অবসান হবে। এবং 1858 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয়ে গেল, শুরু হবে ব্রিটেনের রানী ভিক্টোরিয়ার শাসন। কার শাসন? রানী ভিক্টোরিয়ার শাসন। পরীক্ষায় যদি আসে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয় কত সাল? 1858 সাল। আর রানী ভিক্টোরিয়ার শাসনের অবসান হয় কত, শুরু হয় কত সাল? 1858 সাল। অর্থাৎ এই সিপাহী বিদ্রোহের মাধ্যমে কি ঘটলো? ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের পতন হইল এবং ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনেরও অবসান হইল। আবার শুরু হইল কি? রানী ভিক্টোরিয়া। অর্থাৎ এতদিন শাসন করতো ইংল্যান্ডের একটা কোম্পানি আমাদেরকে, এবার শাসন করবে ইংল্যান্ডের রানী নিজে আমাদেরকে। ওকে, তাহলে সিপাহী বিদ্রোহের মোটামুটি গুরুত্ব দেখা যাচ্ছে। এর মাধ্যমে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের পতন ঘটে, এর মাধ্যমে ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে এবং এর মাধ্যমে ব্রিটেনের রানী ভিক্টোরিয়ার শাসন ব্যবস্থা চালু হয়। কোথায় নির্বাসন দেওয়া হয়? ইয়াঙ্গুনে নির্বাসন দেওয়া হয়। এরপর আমরা ইংরেজ আমলে এরপরে পড়ব হচ্ছে 1905 সাল। 1905 সাল। 1905 সালে কি হয়? 1905 সালে মনে রাখবেন, বাংলা বলতে পশ্চিমবঙ্গ এবং এই পূর্ববঙ্গ দুইটাকে একসাথে বোঝানো হইতো এবং আসাম এটাও বাংলার সাথে কি ছিল? অ্যাড ছিল না, আসাম অ্যাড ছিল না। পশ্চিমবঙ্গ আর পূর্ববঙ্গ এক ছিল। তাহলে বাংলাটা বিশাল আকৃতির ছিল। এই বিশাল আকৃতির বাংলা শাসন করার জন্য টাফ হয়ে যায় একজন প্রতিনিধির পক্ষে। এই জন্য ইংরেজরা চিন্তা করে এই বাংলাটাকে ভাগ করবে। বাংলাটাকে ভাগ করা হইল, যেটাকে আমরা বলবো কি? বঙ্গভঙ্গ। খেয়াল করবেন, দুই বাংলা যখন এক ছিল তখন দুই বাংলার নাম আমরা কি বলতেছি? অবিভক্ত বাংলা, তাই না? অবিভক্ত বাংলা, যার রাজধানী কোথায় ছিল? কলকাতায় ছিল। খেয়াল করেন, 1905 সালের আগ পর্যন্ত এই বাংলার রাজধানী কোথায় ছিল? কলকাতা ছিল। 1905 সালে বাংলা দুই ভাগে বিভক্ত হয়ে গেল। দুই ভাগে বিভক্ত হওয়ার কারণে এক পাশে চলে আসলো আমাদের অঞ্চল, হয়ে গেল পূর্ব বাংলা ও আসাম প্রদেশ। আমাদের এই অঞ্চলের নাম হইল। আর অন্য অঞ্চলটা হয়ে গেল পশ্চিমবঙ্গ। খেয়াল করবেন, এই পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের রাজধানী হবে ঢাকা আর পশ্চিমবঙ্গের রাজধানী হবে কলকাতা। আগে যখন দুই বাংলা এক ছিল তখনও রাজধানী ছিল দুই বাংলার কোনটা? কলকাতা। এখন দুই বাংলা আলাদা হইল, ফলে দুই বাংলা আলাদা হওয়ার কারণে আমরা নতুন প্রদেশও হইলাম, আমাদের নতুন রাজধানী হইল। কলকাতারও পশ্চিমবঙ্গ নতুন প্রদেশ হইল, কলকাতারও পশ্চিমবঙ্গের আবার রাজধানীও হইল কোনটা? কলকাতা। একটা জিনিস খেয়াল করেন, যখন দুই বাংলা এক ছিল তখন আমাদের রাজধানী কোনটা ছিল? তখন দুই বাংলা এক ছিল, তখন নাম ছিল অবিভক্ত বাংলা বা বঙ্গ নাম ছিল। তখন রাজধানী ছিল কোথায়? কলকাতায়। আমরা আমাদের কাজের জন্য কোথায় যেতাম? 1905 এর আগে কলকাতায় যাইতাম। স্বাভাবিকভাবেই
আমরা যদি আমাদের কোনো কাজের জন্য বা আমরা তাহলে প্রশাসনিক ভাবে ডিপেন্ডেন্ট থাকতাম কার উপর? কলকাতার উপর। সুতরাং কলকাতার উপর যেহেতু আমরা ডিপেন্ডেন্ট থাকতাম, কারণ কলকাতা ছিল তখন রাজধানী, যেমন এখন আমরা সবাই ডিপেন্ডেন্ট কার উপর? ঢাকার উপর। আমাদের সবাইকে যাইতে হয় ঢাকায়। এই জন্য ঢাকা কি করবে? সারা বাংলাদেশের উপর আলাদা একটা আধিপত্য বিস্তার করবে। ঠিক তেমনি কলকাতাও রাজধানী হওয়ার কারণে সমগ্র বাংলার উপর কি করছে? একটা আধিপত্য স্থাপন করছে। কলকাতার লোকজন সমগ্র বাংলার উপর আধিপত্য স্থাপন করত। কিন্তু এবার বাংলাটা দুই ভাগে বিভক্ত হয়ে গেল। ফলে আমাদের ওপর, আমাদের এই পূর্ব বাংলার লোকের ওপর কলকাতা আর কি করতে পারবে না? আধিপত্য বিস্তার করতে পারবে না। কারণ আমরা যখন ভাগ হয়ে গেলাম তখন আমাদের রাজধানী কিন্তু আর কলকাতা না, আমাদের রাজধানী নতুন করে দেওয়া হইলো কোথায়? ঢাকায় দেওয়া হইলো। ফলে আমরা আর কোনো কাজের জন্য কলকাতা যাব না। আমরা কোথায় যাব? ঢাকাতেই যাব, আমাদের নিজেদের দেশেই থাকবো। আমরা যেহেতু আর কলকাতার ওপর ডিপেন্ডেন্ট না, আমাদের ওপর কলকাতার যেহেতু ক্ষমতা খর্ব হয়ে গেল, কমে গেল, স্বাভাবিকভাবেই কলকাতার অধিবাসী এই বঙ্গভঙ্গের উপর বিরক্ত হয়ে যাবে। কলকাতার হিন্দুরা এই বঙ্গভঙ্গের বিপক্ষে চলে যাবে, যে না, এতদিন আমরাই সবকিছু শাসন করলাম, এই বাংলার মুসলমানদের উপর আমরা শাসন করতে পারলাম, ওরা আমাদের এখানে আসলো, আমাদের উপর ডিপেন্ডেন্ট ছিল, এখন তো বাংলা ভাগ হয়ে গেল, ওরা তো আর আমাদের এখানে আসবে না, আমাদেরকে পাত্তা দেবে না। সুতরাং বেজার হবে কারা? কলকাতার হিন্দুরা, মানে হিন্দু শ্রেণী বেজার হবে। আর মুসলিমরা কি হবে? খুশি হবে। মুসলমানরা খুশি হওয়ার কারণে এই বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে একটা নতুন একটা দল গঠন করবে, নাম হচ্ছে মুসলিম লীগ। নাম কি? মুসলিম লীগ। কে গঠন করলো? মুসলমানরা 1906 সালে। আর পশ্চিমবঙ্গের হিন্দুরা এই বঙ্গভঙ্গের কারণে বেজার হইল এবং এই জন্য তারা একটা আন্দোলন গড়ে তুলবে, নাম হচ্ছে স্বদেশী আন্দোলন। কি আন্দোলন? স্বদেশী আন্দোলন। খেয়াল করেন, একই কাজের দুইটা ফলাফল। বঙ্গভঙ্গের কারণে মুসলমানরা খুশি হবে যে আমাদেরকে আর কলকাতা যাইতে হবে না, হিন্দুদের উপর ডিপেন্ডেন্ট হইতে হবে না, আমরা এখন ঢাকাতেই নিজেদের এখানেই কাজ করব। এই খুশিতে তারা কি করবে? মুসলিম লীগ গঠন করবে। কত সাল? 1906 সাল। আর হিন্দুরা বঙ্গভঙ্গের কারণে কি হবে? বেজার হবে। এই কারণে তারা এই বঙ্গভঙ্গের বিপক্ষে কি গড়ে তুলবে? একটা আন্দোলন গড়ে তুলবে, যার নাম কি? স্বদেশী আন্দোলন। তার নাম কি? স্বদেশী আন্দোলন। একই কাজের ফলাফল হয়ে গেল কয়টা? দুইটা। এইভাবে চলতে থাকবে 1905 থেকে 1911 সাল পর্যন্ত চলতে থাকবে। 1911 সালে মনে রাখবেন, তৎকালীন আপনার ইংল্যান্ডের রাজা নাম হচ্ছে পঞ্চম জর্জ। কি নাম? পঞ্চম জর্জ। উনি ভারতবর্ষে আগমন করবে। উনার ভারতবর্ষে আগমন করবে, উনার দরবারে হিন্দুরা আবেদন করবে বঙ্গভঙ্গকে বাতিল করে আবার দুই বাংলাকে এক করে দিতে, আবার অবিভক্ত বাংলা গড়ে তুলতে। এই হিন্দুদের অনুরোধে পঞ্চম জর্জ কি করবেন? 1911 সালে বঙ্গভঙ্গটাকে কি করে দেবেন? রদ করে দেবেন। বঙ্গভঙ্গ রদ হয়ে যাবে। অর্থাৎ দুই বাংলা আবার কি হবে? এক হবে। নাম হবে কি? আবার অবিভক্ত বাংলা। খেয়াল করেন, বাংলা ভাগ হওয়ার কারণে খুশি হয়েছিল মুসলমানরা, বেজার হয়েছিল হিন্দুরা। আবার যখন দুই বাংলা এক হবে তখন তাহলে বেজার হবে কারা? মুসলমানরা এবার বেজার হবে যে আমাদেরকে আবার কোথায় যাইতে হবে? আমাদেরকে আবার যাইতে হবে এই কলকাতায়। এই কলকাতার হিন্দুদের উপর কি করতে হবে? আমাদের আবার ডিপেন্ডেন্ট হইতে হবে। সুতরাং বঙ্গভঙ্গ রদ হওয়ার কারণে মুসলমানরা বেজার হবে। তো মুসলমানদেরকে তো খুশি করতে হবে। এই মুসলমানদেরকে খুশি করার জন্য ইংরেজরা ঘোষণা দেবে এই অঞ্চলে তারা একটা বিশ্ববিদ্যালয় গড়ে তুলবে, যার নাম হচ্ছে কি? ঢাকা বিশ্ববিদ্যালয়। তার নাম কি? ঢাকা বিশ্ববিদ্যালয়। তাহলে দেখেন একটা কাজের ফলাফল কতগুলা। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় গড়ে ওঠার প্রেক্ষাপটটা কি ছিল? বঙ্গভঙ্গ রদ। যে ঢাকা বিশ্ববিদ্যালয় গঠন হওয়ার জন্য বা গড়ে ওঠার জন্য একটা কমিশন গঠন করা হবে, তার নাম কি? নাথান কমিশন। স্যার, নাথান কমিশনের সদস্য জন কতজন? 12 জন না? না 14 জন? 13 জন নাকি 12 জন? হ্যাঁ, নাথান কমিশন। আমরা আপাতত রবীন্দ্রনাথকে বাদ দিয়ে দেব, ওনাকে তো দেওয়া হয়, উনি নেয় না।
তাহলে দেখেন এই বঙ্গভঙ্গ রদ হয়ে গেল, এই বঙ্গভঙ্গ রদের জন্য মুসলমানরা বেজার হয়ে গেল। তাদেরকে খুশি করার জন্য এই এলাকায় একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার ঘোষণা দেওয়া হয়। যে বিশ্ববিদ্যালয়ের নাম কি বলা হচ্ছে? ঢাকা বিশ্ববিদ্যালয়। যেটা গঠনের জন্য, যে ঢাকা বিশ্ববিদ্যালয় সৃষ্টির জন্য একটা কমিশন গঠন করা হয়, তার নাম কি? নাথান কমিশন। যেটা কত সালে হয়? 1912 সাল না 1913 সাল? হ্যাঁ, 1912 সালে নাথান কমিশন, 1912 সাল। হ্যাঁ, 1912 সাল না 13 সাল? 1912, সদস্য ছিল 13। ঠিক আছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয় 1912 সালে যেহেতু কমিশন, হ্যাঁ, নাথান, ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু 1912 সালে নাথান কমিশন গঠন হয়ে যাওয়ার কথা, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় গঠন হয়ে যাবে 13-14-তে। কিন্তু 14 সাল থেকে বিশ্বযুদ্ধ শুরু হয়, ফলে বিশ্বে ইংল্যান্ড জড়ায়া যায়। এই জন্য আর ঢাকা বিশ্ববিদ্যালয় তখন প্রতিষ্ঠিত হয় না। একেবারে কত সালে প্রতিষ্ঠিত হয়? 1921 সালে প্রতিষ্ঠা হয়। এটা আসবে না বিসিএস এ যে ঢাকা বিশ্ববিদ্যালয় কত সাল প্রতিষ্ঠিত হয়, জাস্ট এটার সাথে রিলেটেড করে দিলাম। তাহলে বঙ্গভঙ্গ হয়ে গেল কত সাল? 1905 সাল। বঙ্গভঙ্গের সময় এই অঞ্চলের গভর্নর ভাইসরয় কে ছিলেন? লর্ড কার্জন। ওকে। বঙ্গভঙ্গের ফলে খুশি হবে কারা? মুসলমানরা। এই জন্য তারা কি গঠন করবে? মুসলিম লীগ গঠন করবে। কত সাল? 1906 সাল। বঙ্গভঙ্গের কারণে বেজার হবে কারা? হিন্দুরা। তারা কি গড়ে তুলবে? স্বদেশী আন্দোলন। এই হিন্দুদের এই আন্দোলনের প্রেক্ষাপটে 1911 সালে রাজা পঞ্চম জর্জ কি করবেন? বঙ্গভঙ্গকে রদ করে দেবেন। এই বঙ্গভঙ্গ রদ করলে বেজার হবে কে? এবার মুসলমানরা। তাদেরকে খুশি করার জন্য কি করে দেবে? এই অঞ্চলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দেবে, যে কারণে একটা কমিশন গঠন হবে, যার নাম কি? নাথান কমিশন। ওকে। আশা করি আজকে আর যাব না, অনেক হইছে, কম ছিল। ঠিক আছে, যদি বোঝেন একটু কমেন্ট করবেন। আজকে আমরা আর আগাবো না, অনেক হইছে, কি বলেন? আর আগান যাবে না। আগামী দিন, আগামীকাল আমরা 1911 থেকে শুরু করব। 1911 থেকে আগামী দিন শুরু করব আমরা। না, তারপরে তো 2 ঘন্টার মতো মনে হইছেই। হ্যাঁ, 1 ঘন্টা 51 মিনিট। আর কত? আর না, চার্জ আছে কিনা এই পর্যন্ত শেষ করুন। 1911 পর্যন্ত, কালকে 1912 থেকে শুরু করব। তারপর থেকে একদম মুক্তিযুদ্ধ পর্যন্ত চলে যাব, চিন্তার কোনো কারণ নাই। ভালো থাকবেন। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, যদিও আসলে প্রশ্ন করার সময় দিতে পারবো বলে মনে হয় না, কারণ আরেকটা ক্লাস আছে আমাদের আরেক স্যারের, ওনারটা শুরু হয়ে যাবে। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আজকে আর না, ই করে দেন, ওটা লাইভ অফ করে দেন। আচ্ছা, আমি করে দিচ্ছি, আমি করে দিচ্ছি। লিভ দিলে হবে।